শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। ইউনিক মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কেয়ারের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারা তাসনিম হুমায়রা, পড়ছি ঢাকা মেডিকেল কলেজে 4th বর্ষে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা সেকেন্ড সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তোমরা চারিদিকে দৌড়াদৌড়ি করবা, অফলাইন বিভিন্ন কোচিংয়ে ভর্তি হবা, অনেকে 2টা 3টা 4টা 5টা করে কোচিং করছে, সবাইকে দেখে স্রোতে গা ভাসিয়ে তোমরাও অনেকগুলো কোচিংয়ে ভর্তি হচ্ছ। যেতে আসতে সময় নষ্ট হচ্ছে না, সেই সাথে কি বাবা মার উপরে তোমাদের অ্যাডমিশনের যে খরচটা সেটা যেন গলার কাটা হিসেবে না বিধে, এই জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সেরা একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেইখানে ক্লাস কেমন হবে সেটা তো তোমরা দেখতেই পারবে। সেই সাথে আমাদের কোর্স ফি রেখেছি খুবই নগণ্য। তোমাদের সকলের জন্য আমাদের ফুল মেডিকেল প্রিপারেশনের কোর্স ফি মাত্র 2000 টাকা, জিকে ইংলিশ কোর্স ফি মাত্র 1000 টাকা, এবং আমাদের যে অনলাইনের এক্সাম ব্যাচটা আছে সেটার কোর্স ফি মাত্র 1000 টাকা। তো আর আমরা কথা না বাড়াই সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। গতদিন তোমাদের অমিত ভাইয়া আমাদের জুওলজির 4th চ্যাপ্টার রক্ত সঞ্চালনের প্রথম অংশটুকু কাভার করেছে। তো আমি চেষ্টা করব আজকে রক্ত সঞ্চালনের দ্বিতীয় অংশটুকু শেষ করে ফেলার। আচ্ছা, তো আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমে দেখো যে আমাদের হৃৎপিণ্ড সম্পর্কে প্রিলিমিনারি কথাবার্তা বলা আছে। কি কথাবার্তা বলা আছে? এই যে আমি জন্মগ্রহণ করেছি, আমাদের গড়াই যদি হিসাব করি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যে লাইফ স্প্যান, সেইখানে আমাদের যে হৃৎপিণ্ডটা স্পন্দিত হচ্ছে সেইখানে আমাদের গড়ে সেইখানে আমাদের গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হচ্ছে। এই যে এতবার স্পন্দিত হচ্ছে, এইখানে আমাদের রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়াই যাচ্ছে 155 মিলিয়ন লিটার বা হচ্ছে 1.5 লক্ষ টন। এখন টনের হিসাব আমরা জানি যে 1 টন সমান সমান নর্মালি 1000 কেজি। আমি যদি আরও স্পেসিফিকলি বলতে চাই সেটা হচ্ছে 1016 কেজি, যেটা মেইনলি আমাদের ফিজিক্সের পড়া। তাছাড়া মিনিটে আমাদের 5 থেকে 6 লিটার যে রক্ত প্রতিদিন বের হয়, এবং একদিনে মোটামুটি 7600 লিটার রক্ত, বা যদি আমি গ্যালনে হিসাব করি সেটা হচ্ছে 2000 গ্যালন রক্ত আমার হৃৎপিণ্ড পাম্প করে। আর এই যে আমার হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, আমরা কিছুক্ষণ পরে পড়ব যে প্রতি মিনিটে আমাদের হৃৎপিণ্ড 72 থেকে 80 বার, বা অনেক ক্ষেত্রে 70 থেকে 80 বার, বা যদি আমি গড়ে বলতে চাই সেই ক্ষেত্রে প্রতি মিনিটে 75 বার আমাদের হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। তাহলে মিনিটে যদি আমাদের 75 বার হৃৎপিণ্ড স্পন্দিত হয়, তাহলে আমাদের একদিনে গড়ে 1 লক্ষ বার স্পন্দিত হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এখন আমরা যদি আমাদের কশেরুকার কথা চিন্তা করি, তাহলে আমাদের কশেরুকাকে আমরা 4টা ভাগে ভাগ করে থাকি। কি? প্রথমে হচ্ছে আমাদের সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, যেটার সংখ্যা হচ্ছে 7টা। তারপরে আমাদের থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা, যেটার সংখ্যা হচ্ছে 12টা। তারপরে হচ্ছে আমাদের স্যাক্রাল কশেরুকা, বা যেটাকে হচ্ছে আমরা কুটিদেশীয় কশেরুকা বলে থাকি। এই যে আমাদের 5টা যে স্যাক্রাল কশেরুকা, সেই 5টা একসাথে আমাদের ফিউজড হয়ে বা একত্রিত হয়ে একটা স্যাক্রামে কনভার্টেড হয়ে যায়। তারপরে 4টা থাকে হচ্ছে আমাদের কক্কিস, বা যেটাকে আমরা হচ্ছে পুচ্ছদেশীয় কশেরুকা বলে থাকি। সে 4টা মিলে একটাতে, অর্থাৎ একটা আমাদের কক্কিসে কনভার্টেড হয়ে যায়। তাহলে আমি যদি আমাদের হৃৎপিণ্ডের একটা লেভেল বলতে চাই, তাহলে সেটা হচ্ছে থোরাসিক 5 থেকে থোরাসিক 8 পর্যন্ত। তাছাড়া যদি আমি বলতে চাই যে আমাদের তো ফুসফুস 2টা, এটা হচ্ছে আমাদের রাইট সাইডের ফুসফুস, এটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইডের ফুসফুস। এখন আমি লেফট সাইডের ফুসফুসে এইখানে একটা কার্ভ কেন দিলাম? কারণ আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ড যেটা বা আমাদের হার্ট যেটা, সেটা আমাদের লেফট সাইডে একটু বেঁকে থাকে। যেহেতু একটু বেঁকে থাকে, সেই জন্য আমাদের বাম সাইডে যে ফুসফুস, সেখানে আমাকে স্পেস বা জায়গা দিতে হয়। তাহলে এই যে 2 ফুসফুসের মাঝখানে আমি একটা ক্যাভিটি বা একটা গহ্বর দেখছি না, যে ক্যাভিটি বা গহ্বরে আমাদের হৃৎপিণ্ডটা অবস্থান করছে, এই ক্যাভিটি বা গহ্বরকে হচ্ছে মিডিয়াস্টিনাম ক্যাভিটি বা মিডিয়াস্টিনাম গহ্বর বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের হৃৎপিণ্ডর প্রিলিমিনারি আলোচনা এতটুকুই। এখন আমরা হৃৎপিণ্ডের গঠনে যাব, বা হৃৎপিণ্ড দেখতে কেমন বা হৃৎপিণ্ডের আকার কেমন সেখানে যাব। তাহলে এবার আসো আমাদের হৃৎপিণ্ডের আকার আকৃতির।
আমাদের হৃৎপিণ্ড অনেকটা হচ্ছে মোচার মতো, লালচে খয়েরি বলতে পারো বা খয়েরি বলতে পারো, কিন্তু এটা হচ্ছে ত্রিকোণাকার। মানে একটু আগে যেটা আঁকালাম অলমোস্ট, আচ্ছা এটা একটু আসলে ভুল হয়েছে, আমাদের হৃৎপিণ্ডটা অনেকটা এরকম, মানে আমাদের বেসটা থাকবে হচ্ছে চওড়া, যদি ওটা এখনো প্রপারলি হয় নাই। আমাদের অ্যাপেক্সটা থাকবে হচ্ছে একটু সরু। তাহলে বেস চওড়া মানে কি, আমাদের উপরের দিকে যে পোর্শনটা থাকছে সেটা একটু চওড়া, যেটাকে আমরা বেস বলছি, এবং আমাদের নিচের দিকে যে পোর্শনটা থাকছে, অর্থাৎ আমাদের বাম সাইডের দিকে যে কাত হয়ে যে পোর্শনটা থাকছে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপেক্স। ঠিক আছে, এখন এই অ্যাপেক্সের আমাদের লোকেশনটা জানতে হয়। আমরা কি জানি, আমাদের রিবস বা যেটাকে আমরা কোস্টও বলে থাকি, বা যেটাকে হচ্ছে আমরা পরশুকাও বলে থাকি, বা আরেকটা হচ্ছে আমরা বাংলা ভাষায় কিন্তু সেটাকে পাঁজরও বলে থাকি। তাহলে আমাদের 12 জোড়া, অর্থাৎ ডান এবং বাম মিলে 24টা হচ্ছে আমাদের রিবস আছে। তো আমি যদি বাম সাইডের রিবস চিন্তা করি, তাহলে এইটা ধরো আমার 5th রিব, এইটা ধরো আমার 6th রিব। এই 5th আর 6th রিবের মাঝখানে আমার হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস থাকে। কোস্টো মানে একটু আগে বললাম যে রিবস বা হচ্ছে আমাদের যে পরশুকা, সেটাকে হচ্ছে কোস্টো বলা হয়। তাহলে এই যে ইন্টারকোস্টাল যে স্পেস, এই ইন্টারকোস্টাল স্পেসে আমার এই অ্যাপেক্সটা হচ্ছে অবস্থান করে। তাহলে কি বললাম, যে আমাদের অ্যাপেক্সটা হচ্ছে পঞ্চম পাঁজরের ফাঁকে হচ্ছে অবস্থান করবে। এখন আমাদের হৃৎপিণ্ডের লেন্থে আসি বা দৈর্ঘ্য প্রস্থে আসি। এই যে পুরাটা, যেটাকে আমরা হচ্ছে দৈর্ঘ্য বলছি, এটা হচ্ছে পূর্ণবয়স্কে 12 সেন্টিমিটার। পূর্ণবয়স্ক কেন বলছি, কারণ ছোট বাচ্চাতে তো অবভিয়াসলি আমার হচ্ছে আকারটা ছোট হবে, আর আমার যে প্রস্থ, এই প্রস্থটা হবে হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আসি আমাদের হৃৎপিণ্ডের আবরণী। হৃৎপিণ্ডের আবরণী, পেরি মানে হচ্ছে চারিদিকে, হৃৎপিণ্ডকে হচ্ছে আমরা কার্ডিয়ামও বলে থাকি। তাহলে হৃৎপিণ্ডের চারিদিকে যে আবরণীটা থাকবে সেটা হচ্ছে আমার পেরিকার্ডিয়াম। এখন আরও বিভিন্ন অর্গানের আমাদের আবরণীর নাম জানা লাগবে। যেমন আমি যদি লাংস বা ফুসফুসের আবরণীর কথা বলি, তাহলে সেটাকে প্লুরা বলবো। তারপরে আমার যদি পেশির বা যে পেশির যে আবরণী থাকে সেটাকে হচ্ছে আমরা সার্কোলেমা বলবো। এখন তো আমরা বলো তো যে যকৃতের বা লিভারের যে আবরণী সেটার নাম কি, সেটার নাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে আমরা আবার পেরিকার্ডিয়ামে ফেরত আসি। এই পেরিকার্ডিয়ামের আসলে 2টা লেয়ার থাকে। ঠিক আছে, 2টা লেয়ার থেকে বাইরের দিকে যে লেয়ার সেটাকে আমরা বলবো হচ্ছে তন্তুময় পেরিকার্ডিয়াম, বা যেটাকে হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম বলা হয়। আর ভিতরের দিকে যে লেয়ার সেটাকে হচ্ছে আমরা সেরাস পেরিকার্ডিয়াম বলবো। তাহলে 2টা লেয়ার, বাইরের দিকে হচ্ছে ফাইব্রাস বা তন্তুময় পেরিকার্ডিয়াম, ভিতরের দিকে হচ্ছে আমাদের সেরাস পেরিকার্ডিয়াম। এই যে সেরাস পেরিকার্ডিয়াম, এইটাকে আমি আবার হচ্ছে 2টা ভাগে হচ্ছে ভাগ করব। এটাও হচ্ছে বাইরে আর ভিতরে হিসেবে ভাগ করব। বাইরের দিকে হচ্ছে আমার প্যারাইটাল স্তর থাকবে এবং ভিতরের দিকে হচ্ছে আমার ভিসেরাল স্তর থাকবে। ভ দিয়ে মনে রাখবা, ভিতরের দিকে হচ্ছে ভিসেরাল স্তর, বাইরের দিকে হচ্ছে আমার প্যারাইটাল স্তর। এই যে 2টা স্তরের মাঝখানে কি আমার একটা ফাঁকা জায়গা থাকবে না? আর এই ফাঁকা জায়গায় আমার হচ্ছে একটা তরল থাকে, যেটাকে আমরা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে থাকি। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড, আমার তো হৃৎপিণ্ড প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে, প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। এই যে সংকোচন, এই যে প্রসারণ, তাহলে কি একটা মেকানিক্যাল ফ্রিকশন বা একটা ঘর্ষণ কাজ করবে না? এই ঘর্ষণ থেকে আমার হৃৎপিণ্ডকে প্রতিরক্ষা বা রক্ষা করে হচ্ছে আমার এই পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ এখানে দেওয়া আছে, যা বললাম সেইটাই। ঠিক আছে, এখন আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে আসো। হৃৎপিণ্ডের প্রাচীর বা আমাদের যে হার্টের ওয়ালটা হচ্ছে আমার 3টা লেয়ার। বাইরে থেকে যদি আমি ভিতরের দিকে যাই, এপি মানে হচ্ছে উপরে, তাহলে বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে এপিকার্ডিয়াম। মায়ো মানে হচ্ছে মাসেল বোঝায়, তাহলে মাঝখানে যেটা থাকবে মমদে মনে রাখবা, মায়োকার্ডিয়ামটা হচ্ছে আমার মাঝের স্তর। আর এন্ডো মানে হচ্ছে ভিতরে বোঝায়, তাহলে এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে আমার সব থেকে ভিতরের স্তর। এটা হচ্ছে বাইরে থেকে ভিতরে। এখন প্রত্যেকটা স্তরের আমার একটা করে স্পেসিফিক ফাংশন করতে হবে। তো আমার এপিকার্ডিয়ামের যে ফাংশন, সেখানে হচ্ছে ফাংশন মানে একটা এক্সট্রা ইনফরমেশন, যেটা সেখানে হচ্ছে আমার বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। ঠিক আছে, বিক্ষিপ্তভাবে হচ্ছে চর্বি লেগে থাকে। মাঝের যে স্তর সেটা হচ্ছে এই যে আমার হৃৎপিণ্ড যে প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সেই সংকোচন প্রসারণে আমার ভূমিকা পালন করবে হচ্ছে মায়োকার্ডিয়াম। আর এন্ডোকার্ডিয়াম হচ্ছে আমার হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীর গঠন করে এবং কপাটিকাগুলোকে হচ্ছে ঢেকে রাখে। ঠিক আছে, পরবর্তীতে আমরা যখন হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা পড়ব, ওইখানে দেখব যে হৃৎপিণ্ডের এই যে এন্ডোকার্ডিয়াম আছে, এন্ডোকার্ডিয়ামগুলো ভিতরের দিকে ভাঁজ হয়ে আমার হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো আছে বা হৃৎপিণ্ডের যে ভালভগুলো আছে সেগুলো হচ্ছে তৈরি করবে।
এরপরে আসি হৃৎপিণ্ডের বা হৃৎপেশির বৈশিষ্ট্য। আমরা কি জানি, আমরা যখন 7 চ্যাপ্টার পড়বো তখন পড়বো যে আমাদের অবস্থান অনুযায়ী পেশিকে হচ্ছে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। প্রথমে হচ্ছে তোমার কঙ্কাল পেশি, তারপরে হচ্ছে আমার আন্তঃজন্ত্রীয় পেশি বা যেটাকে আমরা হচ্ছে ভিসারাল পেশি বলে থাকি, তারপরে হচ্ছে আমাদের হৃৎপেশি বা হচ্ছে হার্ট মাসেল। এখন হার্ট মাসেলের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক, ঠিক আছে? এইটা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে হার্ট পেশির একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাছাড়া আমাদের হার্ট পেশিগুলো নর্মালি এরকম সিলিন্ডারকারই থাকবে, আমার একটা নিউক্লিয়াস থাকবে যেটা নর্মালি হচ্ছে তোমার সেন্ট্রালি প্লেস থাকে, ঠিক আছে? এখন আমার এইটাকে বা হৃৎপেশিকে হচ্ছে কার্যত অর্থাৎ কাজের দিক থেকে সিনসাইটিয়াম বলা হয়। এখন গঠনগত সিনসাইটিয়াম কি, কার্যত সিনসাইটিয়াম কি? সিনসাইটিয়াম বা সিনসাইসিয়াম যেটা, এটা বলতে বোঝায় যে তোমার একটা নিউক্লিয়াসের ভিতরে, একটা কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস। এখন আমার হৃৎপিণ্ডের একটা সিঙ্গেল কোষে তো একটা সিঙ্গেল নিউক্লিয়াসই থাকে, কিন্তু এটার পাশের যে ধরো তোমার সেল আছে সেখানে একটা নিউক্লিয়াস আছে, পাশের যে একটা সেল আছে সেটা একটা নিউক্লিয়াস আছে। আমরা পরবর্তীতে যখন জাংশনাল টিস্যু পড়ব এবং আমাদের যে তড়িৎ রাসায়নিক যে উদ্দীপনাটা আছে বা যে সিগন্যালটা আছে বা যে অ্যাকশন পটেনশিয়ালটা আছে সেটা যখন আমরা পাস হওয়া পড়বো বা ট্রান্সমিশন পড়বো, তখন দেখবো যে আমার পুরা যে হৃৎপেশিটা একটা একটা গাঠনিক একক হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে 3টা 4টা 5টা 6টা যতগুলো আমার সেল আছে সবগুলো একসাথে সংকুচিত হবে, সবগুলো একসাথে প্রসারিত হবে। তো এই জন্য এটাকে হচ্ছে বলা হয় হচ্ছে কার্যতভাবে সিনসাইসিয়াম, গঠনগতভাবে না। গঠনগতভাবে যদি হইতো তাহলে সেখানে একটা সেলের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস থাকতো। এখন তোমাদের কোশ্চিন হইতে পারে যে এরকম তাহলে গঠনগতভাবে সিনসাইটিয়াম বা সিনসাইসিয়ামের একটা এক্সাম্পল কি? তোমরা যখন বোটানির 2nd চ্যাপ্টার পড়বা তখন দেখবা যে ডাবের পানিতে একটা সেলের ভিতরে একাধিক নিউক্লিয়াস থাকে, তাহলে ওইটা হচ্ছে আমার গঠনগত, ঠিক আছে? আর আমার হৃৎপিণ্ড যেটা, হৃৎপিণ্ড হচ্ছে আমার কার্যত, ঠিক আছে? এরপরে আসি আমাদের হৃৎপিণ্ডের গঠন ওভারঅল। এটা হচ্ছে আমি একটা ডিজিটাল হৃৎপিণ্ড আঁকালাম। ডিজিটাল হৃৎপিণ্ড কেন? এইরকম তো আসলে আমাদের হার্ট দেখতে হয় না, তো তোমাদের বোঝানোর জন্য এবং তোমাদের পরীক্ষায় পারার জন্য আমি এইভাবে আঁকাচ্ছি। তাহলে আমাদের হৃৎপিণ্ডের হচ্ছে প্রকোষ্ঠ 4টা। আমার আঁকানো দেখে বুঝতে পারছো যে আমাদের উপরের যে প্রকোষ্ঠ সেটা তুলনামূলক ছোট হয় এবং আমাদের নিচের যে প্রকোষ্ঠ সেটা তুলনামূলকভাবে বড় হয়। তো আমাদের উপরের প্রকোষ্ঠ 2টার নাম হচ্ছে অলিন্দ বা যেটাকে আমরা হচ্ছে অ্যাট্রিয়াম বলে থাকি, এবং নিচের যে 2টা প্রকোষ্ঠ সেটাকে হচ্ছে আমাদের ভেন্ট্রিকল বলে, যেটাকে হচ্ছে আমরা নিলয় বলে থাকি। এখন এটা হচ্ছে আমি রাইট সাইড চিন্তা করি, এটা হচ্ছে আমি লেফট সাইড চিন্তা করি, ঠিক আছে? এখন তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই যে এই যে আমাদের অ্যাট্রিয়াম বা এই যে আমাদের অলিন্দ, এটা দুই পাশে ছোট্ট একটা কানের মতো প্রবৃদ্ধি থাকে, ঠিক আছে? ছোট্ট একটা কানের মতো প্রবৃদ্ধি থাকে যেটাকে হচ্ছে তোমার অরিকল বলা হয়। অরিকল মানে কি? আসলে কানের মতো দেখতে, তাই এটাকে হচ্ছে অরিকল বলা হয়। এখন এটা ক্লিয়ার করে দেওয়ার কারণ, আমি কিছুদিন আগে ক্লাস 9-এর তোমার ইংলিশ ভার্সনের বই দেখেছিলাম যে তারা অ্যাট্রিয়ামকেই অরিকল হিসেবে কিন্তু অ্যাড্রেস করেছে, কিন্তু তোমাদের জানাই রাখি অ্যাট্রিয়াম আর অরিকল কিন্তু সেম না। যদি বাই চান্স তোমার কোশ্চেন এভাবে চলে আসে যে অ্যাট্রিয়ামকেই অরিকল হিসেবে মেনশন করছে, তাহলে আসলে কিছু করার নেই, এটা তোমাদের জানানোর জন্য আমি বলে দিলাম। তাহলে আমি আবার হচ্ছে গঠনে ফিরে আসি। তাহলে এটা হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম, এটা আমার রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল। এখন হচ্ছে আমি এটার মাসেল, এই যে এটা তো কি মাসেল লেয়ার না, মাসেল লেয়ারের পুরুত্ব সম্পর্কে বলি। আমি যদি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে কম্পেয়ার করি, অ্যাট্রিয়ামের থেকে আমার ভেন্ট্রিকলের যে মাসেলের পুরুত্ব সেটা বেশি থাকবে। আবার আমি যখন দুই ভেন্ট্রিকলের মধ্যে কম্পেয়ার করব, মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে কম্পেয়ার করব, তখন রাইট ভেন্ট্রিকল থেকে আমার লেফট ভেন্ট্রিকলের যে মাসেলের পুরুত্ব বা থিকনেস সেটা হচ্ছে বেশি থাকবে। কতটুকু বেশি থাকবে? 3 গুণ। এটা কিন্তু আমাদের বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। তাহলে আমার বাম সাইডের যে নিলয় সেটা ডান সাইডের নিলয় থেকে 3 গুণ বেশি পুরু থাকে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে বিভিন্ন কপাটিকা সম্পর্কে পড়বো, ঠিক আছে? কোথায় কি কপাটিকা থাকে? কপাটিকা মানে সোজা বাংলায় বুঝবা দরজা। এখন আমাদের দরজা আসলে কোথায় থাকে? যে কোনো 2টা স্থানের সংযোগস্থলে তো আমার দরজা থাকবে না। তাহলে দেখো আমার রাইট সাইডের যে অ্যাট্রিয়াম এবং রাইট সাইডের যে ভেন্ট্রিকল, এটার সংযোগস্থল কি? এইটা না? তাহলে এইখানে হচ্ছে আমার একটা কপাটিকা থাকবে। দেখো আমি 3টা দাগ টানলাম, 3টা দাগ মানে এখানে হচ্ছে আমার 3টা কাস্প থাকবে, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় হচ্ছে আমাদের ট্রাইকাস্পিড কপাটিকা। এটাকে আমার কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে
ট্রাইকাসপিড কপাটিকা, এটাকে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা বলবে। এখন বাম সাইডে আসি, বাম সাইডে এইটা আর এইটার সংযোগস্থল হচ্ছে এইটা, এখানে হচ্ছে আমার দেখো আমি দুইটা টান দিলাম, তার মানে এখানে হচ্ছে আমার দুইটা কাস্প থাকবে, অর্থাৎ এটা হচ্ছে আমার বাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে আমার বাইকাসপিড কপাটিকা, ঠিক আছে। এই বাইকাসপিড কপাটিকারই আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। এই মাইট্রাল কপাটিকার লোকেশন কিন্তু আমার বিগত বছরে ভর্তি পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। তাহলে বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। এইটা গেল হচ্ছে আমার লেফট সাইডের ভেন্ট্রিকল। লেফট সাইডের ভেন্ট্রিকল থেকে আমার যেটা বের হচ্ছে সেটাকে হচ্ছে আমরা অ্যাওর্টা বলি, বা বাংলায় এটাকে হচ্ছে আমরা মহাধমনী বলে থাকি। এটাকে হচ্ছে আমরা অ্যাওর্টা বলি, বা বাংলায় হচ্ছে আমরা মহাধমনী বলে থাকি। তাহলে এই অ্যাওর্টা এবং আমার লেফট ভেন্ট্রিকলে এইটা একটা আমার সংযোগস্থল না, তাহলে এইখানে আমার হচ্ছে একটা দরজা থাকা লাগবে। এই দরজাটা হচ্ছে আমার সেমি লুনার বা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি হচ্ছে একটা কপাটিকা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমার একটা কপাটিকা থাকলো। এবার আসো আমাদের রাইট সাইডের যে ভেন্ট্রিকলটা আছে, রাইট সাইডের ভেন্ট্রিকল থেকে যেটা বের হচ্ছে এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী, ঠিক আছে। রাইট সাইডের ভেন্ট্রিকল থেকে যেটা বের হচ্ছে এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী বা পালমোনারি আর্টারি, সংক্ষেপে আমি হচ্ছে পালমোনারি আর্টারি লিখলাম। তাহলে এই যে পালমোনারি আর্টারি এবং রাইট সাইড এটা কি সংযোগস্থল না, তাহলে এখানে আমার হচ্ছে একটা কপাটিকা থাকবে বা ভালভ থাকবে, যেটাকে হচ্ছে আমরা সেমিলুনার ভালভই বলে থাকি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড, এটা বাইকাসপিড, এটাও সেমিলুনার, এটাও সেমিলুনার। এবার আর কোথায় কোথায় আমার সংযোগস্থল থাকবে, এখানে আমি দেখব যে উপর থেকে মানে আমাদের হার্টের লেভেলের উপর থেকে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। এবং হার্ট লেভেলের নিচে থেকে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। এখন সুপিরিয়র ভেনা কাভা যদি আমার রক্ত নিয়ে আসে নিচের দিকে, তাহলে এইটা তো আমার গ্র্যাভিটির দিকেই হচ্ছে, তাই না। তাহলে এটা তো আমার ব্লাড ব্যাক ফ্লো হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমার ইনফিরিয়র ভেনা কাভা কি আমার হার্ট লেভেলের নিচ থেকে উপরের দিকে আমার রক্ত নিয়ে আসছে না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে। তাহলে সেক্ষেত্রে আমার এইখানে একটা কপাটিকা লাগবে যেন আমার রক্তটা ব্যাকফ্লো না হয়। তাহলে এইখানে যে কপাটিকা থাকবে সেটা হচ্ছে আমার সেমিলুনার কপাটিকা, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের কপাটিকা থাকে, এটা আপাতত মনে রাখো, এটা হচ্ছে আমাদের করোনারি সাইনাস। করোনারি সাইনাস কি জিনিস একটু পরে বলছি। এই করোনারি সাইনাস এবং আমার ডান সাইডের যে অ্যাট্রিয়াম বা ডান সাইডের যে অলিন্দ আছে, এটার সংযোগস্থলে আমার একটা দরজা বা এন্ট্রি পয়েন্ট থাকবে। এখানে হচ্ছে আমার একটা কপাটিকা থাকবে, এটা হচ্ছে আমার সেমিলুনার কপাটিকা, ঠিক আছে। এই যে আমার এইখানকার যে কপাটিকা, এটারই আরেকটা নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। এটার আরেকটা নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, ঠিক আছে। আচ্ছা ইউস্টেশন, এটার নাম সরি এটার নাম হচ্ছে থিবেশিয়ান কপাটিকা, ঠিক আছে। একটু ভুল বলেছি, এটার নাম হচ্ছে থিবেশিয়ান কপাটিকা। মানে তোমার করোনারি সাইনাস এবং রাইট সাইডের অ্যাট্রিয়ামের মাঝখানের যে কপাটিকা সেটা সেমিলুনার কপাটিকাই হবে, সেটার আরেকটা নাম হচ্ছে তোমার থিবেশিয়ান কপাটিকা। আর এই যে ইনফিরিয়র ভেনা কাভা এবং আমার রাইট সাইডের যে অ্যাট্রিয়াম সেটার মাঝখানে আমার যে কপাটিকাটা থাকছে সেটার নাম হচ্ছে তোমার ইউস্টেশিয়ান কপাটিকা, ঠিক আছে। তাহলে আমার কপাটিকাগুলোর অপর নাম জানতে হবে। এখন এই যে ট্রাইকাসপিড কপাটিকাটা আঁকাইলাম, এটাই শুধু তিনটা কাস্প বা তিনটা পাল্লা থাকবে, বাদ বাকি তোমার যতগুলো কপাটিকা এক্সেপ্ট তোমার হচ্ছে এই বাইকাসপিড, ঠিক আছে। মানে এটা হচ্ছে ট্রাইকাসপিড, এটা হচ্ছে বাইকাসপিড, বাদ বাকি যতগুলো কপাটিকা আছে সবগুলোর নামই হচ্ছে সেমিলুনার বা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। আর এই যে সবগুলো সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকা সবগুলোরই হচ্ছে তিনটা কাস্প থাকবে, ঠিক আছে। এটা ট্রাইকাসপিড নামেই তিনটা কাস্প আছে, বাদ বাকি সবগুলো হচ্ছে তোমার তিনটা কাস্প থাকবে। আর এই যে বাইকাসপিড, এখানে শুধুমাত্র দুইটা কাস্প থাকবে। তোমার বিগত বছরে একটা মেডিকেলে ভর্তি পরীক্ষা এমসিকিউ এভাবে দেখবা যে নিচের কোনটিতে তোমার তিনটা কাস্প আছে বা নিচের কোনটিতে আমার দুইটা কাস্প আছে, পরবর্তীতে সেগুলো আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমরা একটু ক্লিন করে দিই। ক্লাস বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্ট করে জানাবা। এখন তোমাদের মনে হইতে পারে যে আমরা কোর্স ফি এত কম রাখছি, হয়তো বা আমাদের ক্লাসের কোয়ালিটি ভালো হবে না। তো আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন সেটা যেন তোমরা বুঝতে পারো, এই জন্য আমাদের এই অনলাইন ফ্রি ক্লাসগুলো দেওয়া, ঠিক আছে। এখন তাহলে আমরা আবার আমাদের হার্টে ফেরত আসি। আমরা হচ্ছে আবার আমাদের হার্টে ফেরত আসি, ঠিক আছে। এখন আমরা আবার আমাদের হার্টে ফেরত আসি। এটা আমার ছিল হচ্ছে রাইট সাইড, এটা আমার ছিল হচ্ছে লেফট সাইড। এখন একটু আমাদের ফুসফুস বা লাংসের সাথে কোরিলেট করে একটু বলে দিই। মনে রাখবা আমরা ম্যাক্সিমাম যারা মানুষ আছে তারা কি রাইট হ্যান্ডেড না, তাহলে রাইট সাইডে আমরা কি বেশি বেশি কাজ করি। তাহলে মনে রাখবা রাইট বা ডান মানে হচ্ছে বেশি,
বা রাইট বা ডান মানে হচ্ছে 3, ঠিক আছে। আর লেফট সাইডে কি আমরা নর্মালি একটু কম কাজ করি কারণ কম শক্তি মনে হয়, তাহলে লেফট সাইড বা লেফট মানে হচ্ছে কম বা লেফট মানে হচ্ছে 2। এখন এটা কেন বললাম, এই যে একটু আগে দেখলাম না যে রাইট সাইডে আমার যে অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং রাইট সাইডে যে ভেন্ট্রিকল ছিল, এই দুইটার মাঝখানে আমার হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা ছিল এবং লেফট সাইডে হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা ছিল। তাহলে 3 আর 2 হচ্ছে মিলানো হয়ে গেছে। আরও কি আছে, লাংসের সাথে মিলাইতে চাইলাম। তার আগে এখানে বলে দিই যে রাইট সাইডের যে হার্ট সেখানে সবসময় আমার কার্বন ডাইঅক্সাইড যে রক্ত সেটা চলাচল করবে, এবং আমাদের লেফট সাইডের যে হার্ট সেখানে হচ্ছে সবসময় আমার অক্সিজেনযুক্ত রক্ত চলাচল করবে, ঠিক আছে। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড কি, এটা একটা অণু না? এই অণুতে পরমাণু কয়টা আছে? 3টা। তাহলে রাইট সাইড মানে 3টা, দেখো মিলে গেছে। এখন লেফট সাইডে আসো, লেফট সাইডে অক্সিজেনের ক্ষেত্রে কি 2টা পরমাণু আছে না? অক্সিজেন তো আমার একটা অণু, এই অণুতে আমার যেহেতু 2টা পরমাণু আছে তাহলে লেফট সাইড মানে হচ্ছে 2। এখন আমরা লাংস কেন বললাম, একটু আগে যে আমি রাইট আর লেফট লাংস আঁকাইলাম, সেখানে রাইট লাংসের ক্ষেত্রে তোমরা যখন 5th চ্যাপ্টার শ্বসন ও শ্বাসক্রিয়া পড়বা, অর্থাৎ ফুসফুসের যে চ্যাপ্টারটা, সেখানে দেখবা যে আমাদের এই যে রাইট সাইডের যে ফুসফুসটা আছে সেটা হচ্ছে 3টা লোবে বিভক্ত বা 3টা ভাগে বিভক্ত, এবং আমাদের এখানে লেফট সাইডের যে ফুসফুসটা ছিল সেটা হচ্ছে আমার 2টা লোবে বা 2টা ভাগে বিভক্ত, ঠিক আছে। তাহলে আবার দেখো 3 আর 2 মিলে গেল। তাছাড়া কি বলেছিলাম, ডান মানে হচ্ছে বেশি, বাম মানে হচ্ছে কম। তাহলে ডান ফুসফুসের ওজন একটু বেশি থাকবে, যেটা হচ্ছে 625 গ্রাম, আর বাম ফুসফুসের ক্ষেত্রে সেটা হচ্ছে 565 গ্রাম, ঠিক আছে। তাহলে ফুসফুস একটু কোরিলেট করে তোমাদেরকে বলে দিলাম। এখন আসে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, যেটা হচ্ছে আমাদের হার্টের মেইন কাজ, তাই না? তাহলে আমার মনে রাখবা, আমার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল যেটা, সেটা হচ্ছে সিমালটেনিয়াসলি সংকুচিত প্রসারিত হয়। মানে আমার অ্যাট্রিয়াম যখন সংকুচিত হবে আমার ভেন্ট্রিকলটা প্রসারিত হবে, আর হচ্ছে তোমার ভাইস ভার্সা, অর্থাৎ আমার অ্যাট্রিয়াম যখন প্রসারিত হবে ভেন্ট্রিকল তখন হচ্ছে সংকুচিত হবে। এখন কোনটা সংকুচিত হলে রক্ত কোথায় যায়, কোনটা প্রসারিত হলে রক্ত কোথায় যায়, এখন হচ্ছে আমরা সেটা জানবো, ঠিক আছে। তাহলে এখানের থেকে কি আমার অ্যাওর্টা বের হচ্ছিল, এখান থেকে হচ্ছে আমার পালমোনারি আর্টারি বের হচ্ছিল, তাই না? তাহলে এই সাইড থেকে আমি লাংসটা মিশাই দিয়ে আমরা লাংসটাকে ওই সাইডে নিয়ে যাই একটু। এইটা ধরো আমার রাইট সাইডের লাংস, এটা হচ্ছে আমার লেফট সাইডের লাং, ঠিক আছে, নিয়ে গেলাম। এখন ধরো আমার এটা লেফট সাইডের অ্যাট্রিয়াম, লেফট সাইডের অ্যাট্রিয়াম এবং রাইট সাইডের অ্যাট্রিয়াম যখন একসাথে সংকুচিত হবে, অর্থাৎ আমার অ্যাট্রিয়াম বা অলিন্দ যখন সংকুচিত হবে, লেফট সাইড থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাইকাসপিড কপাটিকার মাধ্যমে লেফট সাইডের যে ভেন্ট্রিকল ছিল সেখানে চলে আসবে, ঠিক আছে। রাইট সাইডের অ্যাট্রিয়াম যখন আমার সংকুচিত হবে, তখন রাইট সাইডে আমার যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল সেটা আমার ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে আমার রাইট ভেন্ট্রিকলে চলে আসবে, ঠিক আছে। এটা গেল আমার হচ্ছে অ্যাট্রিয়ামের সংকুচন। এখন আমার যখন ভেন্ট্রিকল সংকুচিত হবে, ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে তখন আমার এই কপাটিকা আর এই কপাটিকা হচ্ছে সজোরে বন্ধ হয়ে যাবে। কারণ সজোরে যদি বন্ধ না হয়, আমি কি কোনো কিছু সংকুচিত করছি, তাহলে আমার রক্তটা তো ব্যাকফ্লো হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমার ব্যাকফ্লোটাকে প্রিভেন্ট করার জন্য এই দুইটা কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায়, এবং এই সজোরে বন্ধ হওয়ার সময় আমরা হচ্ছে লাভ টাইপের একটা হার্ট সাউন্ড শুনি, যেটাকে হচ্ছে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড বলে থাকি, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড বলে থাকি। তাহলে আমরা ছিলাম হচ্ছে ভেন্ট্রিকলের সংকোচনের সময়। এখন ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে, এখানে হচ্ছে আমার অক্সিজেনযুক্ত রক্ত ছিল, আমার এইখানে সেমিলুনার যে কপাটিকা ছিল সেই সেমিলুনার কপাটিকা খুলে যাবে, সেমিলুনার কপাটিকার মাধ্যমে আমার অ্যাওর্টার মাধ্যমে এখানে ধরো আমার বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমার অর্গান আছে, এখানে হচ্ছে আমার টিস্যু আছে, এখানে হচ্ছে আমার সেল আছে। এই অর্গান টিস্যু সেলে হচ্ছে আমার যাবে, এখানে হচ্ছে আমার ইন্টারনাল রেসপিরেশন হবে, ঠিক আছে। আমরা যখন আবার 5th চ্যাপ্টার যখন পড়বো তখন দেখব রেসপিরেশনের যে ওভারঅল যে প্রসেসটা আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন মানে কি, এই যে আমরা শ্বাস প্রশ্বাস যেটাকে বুঝি, মানে আমি হচ্ছে ইনহেল করছি মানে হচ্ছে ইন্সপায়ার করছি, এটাকে হচ্ছে আমরা প্রশ্বাস বলছি। এটার মাধ্যমে কি আমার অক্সিজেনটা হচ্ছে লাংসের ভিতরে চলে গেল, তারপরে কি শ্বাস ছেড়ে দিচ্ছি, যেটাকে আমরা হচ্ছে নিঃশ্বাস ছেড়ে দেওয়া বলে বা যেটাকে আমরা হচ্ছে এক্সপাইরেশন বলি। সেটার মাধ্যমে কি আমার লাংসের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা হচ্ছে আমার ইনভায়রনমেন্টে রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার এক্সটার্নাল রেসপিরেশন। আর ইন্টারনাল রেসপিরেশন বা সেলুলার লেভেলে যেটা হয়, যে আমার সেলুলার লেভেলে তো অলরেডি বিভিন্ন নিউট্রিয়েন্ট প্রোডাক্ট আছে, মেইনলি আমরা হচ্ছে গ্লুকোজ দিয়ে ইন্টারনাল রেসপিরেশনটাকে দেখাই থাকি। মেইনলি হচ্ছে আমার গ্লুকোজ আছে, সেখানে আমার অক্সিজেন গেল, সেখানে হচ্ছে আমার ইন্টারনাল রেসপিরেশন হলো, ইন্টারনাল রেসপিরেশন থেকে হচ্ছে আমার
এটিপি প্রোডাকশন হয় এবং সেই সাথে হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়। ঠিক আছে, তাহলে আমার ইন্টারনাল অর্গানে হচ্ছে রেসপিরেশন হলো বা ইন্টারনাল রেসপিরেশন হলো, সেই ইন্টারনাল রেসপিরেশন থেকে হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হলো। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা আমার কোথায় আসবে? এখন এই কার্বন ডাইঅক্সাইডটা এখন এই কার্বন ডাইঅক্সাইডটা আমার কি হবে, এই যে এখানে আমার সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা ছিল না, সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা, এই সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কি হবে, রাইট অ্যাট্রিয়ামে চলে আসবে। ঠিক আছে, আবার রাইট অ্যাট্রিয়াম থেকে আবার দেখো আমার যে সাইকেলটা আছে সেটা কিন্তু আবার কন্টিনিউ হচ্ছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন আমার রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে আবার রাইট ভেন্ট্রিকলে গেল, রাইট ভেন্ট্রিকল থেকে এই যে আমার পালমোনারি আর্টারি, নর্মালি আমরা যখন আর্টারি আর যখন আমরা ভেইন পড়ে থাকি তখন আমরা কি পড়ি, আর্টারি নর্মালি হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করে, ভেইন নর্মালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে, কিন্তু এক্সেপশন হচ্ছে আমার পালমোনারি আর্টারি, এক্সেপশন হচ্ছে আমার পালমোনারি ভেইন। কারণ পালমোনারি যে আর্টারি এখানেই দেখতে পাচ্ছ, পালমোনারি আর্টারি হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে। ঠিক আছে, আর পালমোনারি ভেইনটা হচ্ছে আমার অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে। তাহলে এই যে আমার পালমোনারি আর্টারি বের হলো, পালমোনারি আর্টারি হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে, এই রক্ত কি করবে, আমার প্রত্যেকটা ফুসফুসে এন্ট্রি করবে। ঠিক আছে, তার মানে এখানে একটা এমসিকিউ তোমার চলে আসে যে পালমোনারি আর্টারি আসলে হচ্ছে দুইটা, একটা আর্টারি যায় তোমার হচ্ছে ডান ফুসফুসে, একটা আর্টারি যাবে হচ্ছে তোমার বাম ফুসফুসে। ঠিক আছে, তারপরে আমার এখন লাংসে কি কার্বন ডাইঅক্সাইড চলে আসলো, এখন কি তাহলে আমার কি এক্সপায়ার করতে হবে বা এক্সপাইরেশন করতে হবে, তাহলে আমি এক্সপাইরেশনের মাধ্যমে বা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা আমি এনভায়রনমেন্টে ছেড়ে দিলাম, তারপরে আমি ইন্সপাইরেশনের মাধ্যমে বা হচ্ছে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটাকে ইনহেল করলাম। তাহলে এখন আমার লাংসের ভিতরে হচ্ছে অক্সিজেন আছে। এখন এই অক্সিজেন যুক্ত রক্তটা কি হবে, এই অক্সিজেন যুক্ত রক্তটা এই যে আমার পালমোনারি ভেইনের মাধ্যমে বা পালমোনারি শিরার মাধ্যমে আমার লেফট সাইডের যে অ্যাট্রিয়াম সেখানে চলে আসবে। তারপরে দেখো সাইকেলটা আবার কিন্তু রিপিট হচ্ছে। এখানে আরেকটা এমসিকিউ আসে, এই যে আমার লাংস থেকে আমার যে পালমোনারি শিরাটা বের হচ্ছে, প্রত্যেকটা লাংস থেকে কিন্তু আমার দুইটা করে পালমোনারি শিরা বের হয়। আমার প্রত্যেকটা লাংসে বা প্রত্যেকটা ফুসফুসে আমার পালমোনারি ধমনী কিন্তু একটা করে প্রবেশ করছিল, কিন্তু আমার পালমোনারি শিরা বের হচ্ছে কিন্তু দুইটা করে। তাহলে আমার বডিতে ইন টোটাল আমি যদি বলতে চাই পালমোনারি ধমনী হচ্ছে দুইটা আর পালমোনারি শিরা হচ্ছে চারটা। এগুলো কিন্তু হচ্ছে এমসিকিউ এর কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো আমার অ্যাজ এ হোল টোটাল যে ব্লাড সার্কুলেশন অফ দ্য বডি সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন ব্লাড সার্কুলেশনকে আমরা বিভিন্ন হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করব। ঠিক আছে, ব্লাড সার্কুলেশনকে ছোট ছোট ভাগে ভাগ করব। বুঝতে পারছো কিনা বা কোনো সমস্যা আছে কিনা এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাইতে পারো। ঠিক আছে, যে ক্লাস কি বুঝতে পারছো না কোনো ধরনের সমস্যা ফেস করছো, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে এবার আসি আমাদের টোটাল যে হিউম্যান যে ব্লাড সার্কুলেশন সেটাকে আমরা হচ্ছে চারটা ভাগে ভাগ করব। ঠিক আছে, সেটাকে হচ্ছে আমরা চারটা ভাগে ভাগ করব। কি কি? ফার্স্টে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন মানে হচ্ছে বিভিন্ন বডির যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোতে আমার ব্লাড যাবে। সেকেন্ডটা হচ্ছে আমার পালমোনারি সার্কুলেশন। ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে আমার পালমোনারি সার্কুলেশন। থার্ডটা হচ্ছে আমার হেপাটিক পোর্টাল সার্কুলেশন, হেপাটিক পোর্টাল সার্কুলেশন। এবং ফোর্থ নাম্বারটা হচ্ছে আমার করোনারি সার্কুলেশন, করোনারি সার্কুলেশন। ঠিক আছে, এখন এই চারটা সার্কুলেশন সম্পর্কে আমরা জানবো। আবার আমরা আমাদের হার্টে ফেরত যাই। এই যে এটা হচ্ছে আমাদের হার্ট। এখন সিস্টেমিক সার্কুলেশনটা কী জিনিস? তাহলে সিস্টেমিক সার্কুলেশন এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। লেফট সাইডের যে অ্যাট্রিয়াম সেখানে আমার অক্সিজেনযুক্ত রক্ত ছিল, বাইকাসপিড কপাটিকার মাধ্যমে হচ্ছে আমার লেফট সাইডের যে ভেন্ট্রিকল সেখানে আমার রক্ত গেল, অ্যাওর্টার মাধ্যমে সেই অক্সিজেনযুক্ত রক্ত আমার বডি বা অঙ্গ প্রত্যঙ্গ বা সিস্টেমে গেল। সেখান থেকে আবার কি সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে আমার রাইট সাইডের যে অ্যাট্রিয়াম সেখানে ফেরত আসলো। রাইট সাইডের অ্যাট্রিয়াম থেকে আবার আমার রক্ত হচ্ছে রাইট সাইডের যে ভেন্ট্রিকল আছে সেখানে ফেরত আসলো। তাহলে দেখো হার্ট থেকে আমার রক্ত বের হচ্ছিল, পুরো বডি ঘুরে আবার হার্টে হচ্ছে ফেরত আসছে। তাহলে এইটা গেল হচ্ছে আমার সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে, এখন আসো হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোন মানে হচ্ছে ফুসফুস বোঝায়। ঠিক আছে, তাহলে ফুসফুসের মধ্যে যে সার্কুলেশনটা হবে সেটা হচ্ছে তোমার পালমোনারি সার্কুলেশন। তাহলে ফুসফুস থেকে কি এখানে হচ্ছে আমার পালমোনারি আর্টারি ছিল, তাহলে এখানে ছিল হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে পালমোনারি আর্টারি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হলো, আমার হচ্ছে পালমোন বা ফুসফুসে গেল। সেখান থেকে কি, সেখান থেকে পালমোনারি ভেইনের মাধ্যমে কি আমার লেফট সাইডের যে
অ্যাট্রিয়াম লেফট সাইডের অ্যাট্রিয়ামে আসলো, লেফট সাইডের অ্যাট্রিয়াম থেকে আবার হচ্ছে লেফট সাইডের ভেন্ট্রিকল আসলো। তাহলে দেখো আমার পালমোনারি আর্টারি তৈরি হচ্ছে তোমার রাইট সাইডের ভেন্ট্রিকল থেকে, ওইখান থেকে রক্ত লাংসে গেল, লাংস থেকে হচ্ছে তোমার লেফট সাইডের অ্যাট্রিয়ামে আসলো, লেফট সাইড থেকে লেফট সাইডের ভেন্ট্রিকল আসলো। তাহলে দেখো তোমার হার্ট থেকে বের হচ্ছে আবার হার্টে ফেরত আসছে, তাহলে আমাদের পালমোনারি সার্কুলেশন চলে গেল। এখন আসো হেপাটিক পোর্টাল সার্কুলেশন। পোর্ট তুমি দেখো না বিভিন্ন জায়গায় পোর্ট থাকে, ঠিক আছে। এখন আমাদের ইন জেনারেল পোর্টাল সার্কুলেশনকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন, যেটা আমাদের অর্থাৎ হিউম্যান বডিতে আছে, আরেকটা হচ্ছে তোমার রেনাল পোর্টাল সার্কুলেশন, ঠিক আছে। এই রেনাল পোর্টাল সার্কুলেশনটা আমাদের বডিতে আসলে নাই। এটা তাহলে কাদের আছে? এটা হচ্ছে তোমার ব্যাং বা অ্যামফিবিয়া, তোমার ক্লাসের যে প্রাণীগুলো আছে সেখানে হচ্ছে রেনাল পোর্টালটা দেখা যায়। তাহলে আমরা আসি হচ্ছে হেপাটিক পোর্টালের ক্ষেত্রে। হেপাটিক পোর্টালের ক্ষেত্রে কি আমাদের যে ইন্টেস্টাইন আছে, ঠিক আছে, ইন্টেস্টাইন থেকে নর্মালি কি রক্ত আমার ডাইরেক্ট এখানে চলে আসার কথা ছিল না, রাইট অ্যাট্রিয়ামে চলে আসার কথা ছিল, কিন্তু আমার ইন্টেস্টাইন থেকে ডাইরেক্ট রাইট অ্যাট্রিয়ামে না যে সে হচ্ছে প্রথমে হেপাটিক পোর্টাল ভেইন, হেপাটিক পোর্টাল ভেইন, হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে আমার হচ্ছে লিভারে আসবে, ঠিক আছে, সেখানে হচ্ছে আমার লিভারে আসবে। লিভার থেকে পরবর্তীতে আমার হেপাটিক ভেইন দিয়ে তারপরে কি আমার ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে তারপরে হচ্ছে আমার রাইট সাইডের অ্যাট্রিয়ামে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমার নর্মালি ইন্টেস্টাইন থেকে ডাইরেক্ট ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট সাইডের অ্যাট্রিয়ামে ব্লাড চলে আসার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে আমার কি হচ্ছে ইন্টেস্টাইন থেকে ফার্স্টে হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইনে আসছে, সেখান থেকে আমার লিভারে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে আমার হেপাটিক ভেইনে যাচ্ছে, তারপরে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে তারপরে হচ্ছে আমার রাইট সাইডের অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে আমার হেপাটিক পোর্টাল সার্কুলেশন, ঠিক আছে। এখন আসলে হচ্ছে করোনারি সার্কুলেশন। করোনারি মানে আসলে হার্টই বোঝায়, ঠিক আছে। তাহলে করোনারি সার্কুলেশনের ক্ষেত্রে দেখো হার্ট পাম্প করছে, রক্ত আমার সারা বডিতে ছড়াই যাচ্ছে, তাহলে হার্টের কি নিজস্ব পুষ্টির দরকার আছে না? হার্টের কি হার্ট মাসেল আছে, হার্ট মাসেলে আমার হার্টের কি সেল আছে, তাহলে সেই সেলগুলোরও তো আমার পুষ্টির দরকার আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, এই যে অ্যাওটা বা যেটাকে আমরা মহাধমনী বলছি, এখান থেকে আমার হচ্ছে একটা আর্টারি অ্যারাইজ করে, যেটাকে হচ্ছে আমরা করোনারি আর্টারি বলি, ঠিক আছে। এই করোনারি আর্টারিগুলো কি হয়, এই যে আমার হৃৎপিণ্ডের যে প্রাচীর আছে, হৃৎপিণ্ডের যে মাসেলগুলো আছে, সেখানে হচ্ছে আমার নিউট্রিয়েন্ট সাপ্লাই দিবে। এখন আমার ওইখানে মাসেলে যদি নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয় তাহলে ওইখান থেকে তো আমার কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হবে, তাই না? তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডটাকেও তো আবার আমার হার্টে ফেরত আনতে হবে। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার কি করবে, এই যে মনে পড়ছে আমি যখন তোমাকে ভালভ বা কবাটিকা পড়াচ্ছিলাম তখন তোমাকে করোনারি সাইনাস ওয়ার্ডটার কথা মেনশন করেছিলাম। তাহলে সেখানে কি হবে, এখানে আমার ওই যে করোনারি যে ভেইনটা আছে, সেই করোনারি ভেইনটা এসে আমার করোনারি সাইনাসে ড্রেইন করবে, ঠিক আছে। করোনারি ভেইনটা এসে করোনারি সাইনাসে ড্রেইন করবে, পরবর্তীতে করোনারি সাইনাস থেকে আমার রাইট অ্যাট্রিয়ামে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত ছিল সেটা কিন্তু চলে আসবে। তাহলে দেখো আমার করোনারি সার্কুলেশনে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এই যে আমার সিস্টেমিক যে সার্কুলেশন, এইখানে তোমার লেটেস্ট এডিশনে একটা তোমার নতুন ইনফরমেশন আছে। আমরা যখন পড়তাম তখন আমরা দেখতাম যে সিস্টেমিক সার্কুলেশনে তোমার 25 থেকে 30 সেকেন্ডের মতো তোমার হচ্ছে সময় লাগতো, ঠিক আছে। কিন্তু বর্তমানে তোমার যে নিউ এডিশনের যে বইটা আছে সেখানে কিন্তু সেটা 60 সেকেন্ড করে দিয়েছে। এটা জরুরি, ঠিক আছে। তোমার ইনফরমেশন চেঞ্জ করা মানে সেটা তোমার মনে রাখতে হবে, ওকে। তাহলে অ্যাজ এ হোল আমাদের কিন্তু যে সার্কুলেশনটা কিন্তু আমাদের চলে গেল, ওকে। তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো এতক্ষণ ধরে যেগুলো আমরা বলেছিলাম সেগুলো এখানে লেখা আছে, সেগুলো পড়ে ফেলবা। তারপরে দেখো কপাটিকাও অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, যা যা বলেছি সেগুলো এখানে লেখা আছে। তারপরে দেখো ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃৎস্পন্দন শুরু হয়, এটাতে তুমি 3টা স্টার দিয়ে রাখবা। কেন 3টা স্টার দিয়ে রাখবে এখনই বলছি। আমি কিন্তু তোমার 21-22 সেশন, ঠিক আছে, আমি 4th ইয়ার মানে আমি হচ্ছে 21-22 সেশন। আমরা যখন একাডেমিকে ছিলাম তখন কিন্তু এই ইনফরমেশনটা গাজী আজমল স্যারের বই ছিল না, কিন্তু আমরা যখন অ্যাডমিশনে আসি তখন 2022 সালে যে এডিশনটা ছিল সেইখানে ছিল ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6ষ্ঠ সপ্তাহে হৃৎস্পন্দন শুরু হয়, ঠিক আছে। 6ষ্ঠ সপ্তাহে হৃৎস্পন্দন শুরু হয়। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এটাই কোশ্চেন আসছিল, আমরা এটা আনসার করেছিলাম। কিন্তু বর্তমানে তোমাদের যে লেটেস্ট এডিশনের বই সেখানে কিন্তু তোমার 4র্থ সপ্তাহ দেওয়া আছে, অর্থাৎ তোমার ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 4র্থ সপ্তাহ থেকে তোমার আমৃত্যু তোমার হৃৎস্পন্দন হচ্ছে চলতে থাকবে। তাহলে তোমার কি অপশনে যদি 4র্থ সপ্তাহ থাকে অবভিয়াসলি তুমি সেটাই আনসার করবা। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার বিগত বছরের কোশ্চেনগুলো রিপিটেশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তাহলে সেক্ষেত্রে তোমার অপশন যদি এই 4টা থাকে সেক্ষেত্রে তাহলে কি দেখো তোমার 4র্থ সপ্তাহ এটা তোমার অপশনেই নাই, তাহলে কি বুঝে যেতে হবে যে তোমার 21-22-এর যে কোশ্চেনটা আসছে সেটা রিপিট হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি 6ষ্ঠ সপ্তাহটা আনসার করব, ঠিক আছে।
আচ্ছা, তারপরে দেখো এই যে মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সব থেকে পুরু। একটু আগে বললাম যে আমাদের বাম সাইডের যে নিলয় সেটা হচ্ছে ডান সাইডের থেকে 3 গুণ বেশি পুরু। হৃৎপিণ্ডের কোন কপাটিকায় 3টি কাস্প থাকে না? বলেছিলাম না, আমাদের যে মাইট্রাল কপাটিকা বা যে বাইকাস্পিড কপাটিকা সেটা ছাড়া প্রত্যেকটা কপাটিকাতে আমার হচ্ছে 3টা করে কাস্প থাকে। এখন আসলে হচ্ছে কার্ডিয়াক চক্র। অলরেডি বলে ফেলছি যে আমাদের কার্ডিয়াক চক্র কি 1 মিনিটে আমার কতবার হচ্ছে হার্টটা বিট হচ্ছে, সেটা হচ্ছে 70 থেকে 80 বার বা গড়ে যেটাকে আমরা হচ্ছে 75 বার বলে থাকি। ঠিক আছে, 70 থেকে 80 বার বা গড়ে যেটাকে আমরা হচ্ছে 75 বার বলে। এখন আমরা যদি বাচ্চাকালের রৈখিক নিয়মের অঙ্ক করতে যাই তাহলে কি 75 বার স্পন্দিত হয় হচ্ছে 60 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু হচ্ছে স্পন্দিত হয় সেটাই হচ্ছে একবার 75 বার তোমার স্পন্দিত হয় হচ্ছে 60 সেকেন্ডে, তাহলে একবার স্পন্দিত হচ্ছে তোমার কতটুকু সময় লাগছে সেটাই হচ্ছে আমার কার্ডিয়াক সাইকেলের টাইম। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের টাইম, যেটা হচ্ছে তোমার 0.8 সেকেন্ড। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যেটা হচ্ছে তোমার 0.8 সেকেন্ড। এখন মনে রাখবা যে আমার হার্টবিট যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমার কার্ডিয়াক সাইকেলের যে টাইমটা সেটা কিন্তু আমার কমে যাবে। ঠিক আছে, তার মানে আমার হার্টবিটের সাথে বা হৃদস্পন্দনের সাথে কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্রের যে সময় সেটা সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই যে আর আমার হৃৎপিণ্ডের যে সংকোচন বলি সেটাকে হচ্ছে হার্টের সিস্টল বলে, হৃৎপিণ্ডের যে প্রসারণ হচ্ছে বা হৃৎপিণ্ডের যে ডাইলেটেশন হচ্ছে সেটাকে তোমার হৃৎপিণ্ডের ডায়াস্টল বলে। ঠিক আছে, তাহলে এই সিস্টল এবং ডায়াস্টল এই দুইটা মিলে হচ্ছে আমাদের হার্টবিট বলে। ঠিক আছে, এই দুইটা মিলে হচ্ছে আমাদের হার্টবিট বলবে। এখন দেখো আমাদের টাইম লাগে যে তোমার অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টল হতে কত সময় লাগে, এটা কিন্তু ম্যাটের জন্য বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হচ্ছে 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাট্রিয়ামের ডায়াস্টলে 0.7 সেকেন্ড, সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড, তাহলে ইন টোটাল হচ্ছে তোমার 0.8 সেকেন্ডে হয়ে গেল, যেটা আমাদের কার্ডিয়াক সাইকেলে যে টাইমটা ছিল। ভেন্ট্রিকলেরও ডায়াস্টল সিস্টল সময়কালের যে তোমার সমষ্টি সেটা হচ্ছে তোমার 0.8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বা এই চারটা যে তোমার মানটা দেওয়া আছে এটা কিন্তু খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট, যেটা তোমার বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় একাধিকবার এসেছে। ঠিক আছে, এখন আসি আমরা হার্টের জাংশনাল টিস্যু বা হার্টের সংযোগী কলাতন্ত্র নিয়ে। ঠিক আছে, এখন আবার আমরা হচ্ছে হার্ট আঁকাই ফেলি। এখন হার্ট যদি আঁকাই সেখানে মেইনলি আমাদের 4 ধরনের, সেখানে মেইনলি হচ্ছে আমাদের 4 ধরনের সংযোগী টিস্যু থাকে। পঞ্চম আরেকটা অ্যাড করেছে সেটা হচ্ছে তোমাদের পার্কিনজি ফাইবার। ঠিক আছে, তারা আমাদের ইন টোটাল হার্টের যে সংযোগী টিস্যু সেটা হচ্ছে আমাদের 5 ধরনের। তাহলে এই যে সংযোগী টিস্যু এটার হচ্ছে আমাদের লোকেশন জানতে হয়। ঠিক আছে, তাহলে আবার হচ্ছে আমাদের হার্ট আঁকাই ফেললাম, হার্ট আঁকানোর পর আবার দেখো আমি 4টা প্রকোষ্ঠে ভাগ করে ফেললাম। তাহলে আমাদের এই যে সংযোগী টিস্যু নাম হচ্ছে প্রথমটা হচ্ছে স্যান, যেটাকে আমরা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড বলি। তারপর হচ্ছে আমাদের এভিএন, যেটাকে হচ্ছে আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বলি। তারপর হচ্ছে আমাদের বান্ডেল অফ হিসটা আমার 2টা শাখা দেয়, যেটাকে হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ হচ্ছে বান্ডেল অফ হিস বলে। ঠিক আছে, তারপরে লাস্টে হচ্ছে তোমার পার্কিনজি ফাইবার। এখন এই 5টা যে তোমার জাংশনাল টিস্যু এটার হচ্ছে আমার লোকেশন জানতে হবে। এখানে কি আমার সুপিরিয়র ভেনা কাভা ছিল না, সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট সাইডের অ্যাট্রিয়ামের যে সংযোগস্থল এই সংযোগস্থলে থাকবে হচ্ছে আমার সাইনোঅ্যাট্রিয়াল নোড। ঠিক আছে, তারপর এটা হচ্ছে আমাদের রাইট সাইডের অ্যাট্রিয়াম ছিল, এটা রাইট সাইডের ভেন্ট্রিকল ছিল। এইটার যে রাইট সাইডের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের যে পর্দাটা আছে যেটাকে হচ্ছে আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে পর্দা বলে সেখানে হচ্ছে আমাদের এভিএন থাকে। ঠিক আছে, সেখানে হচ্ছে আমাদের এভিএন থাকে। তারপরে আমাদের তোমার এটাও ভেন্ট্রিকল, 2টা ভেন্ট্রিকলের মাঝের যে পর্দা সেটাকে হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা বলে বা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার পর্দা বলে। তাহলে এইখানে থাকবে হচ্ছে আমাদের বান্ডেল অফ হিস, যেটা সেটা হচ্ছে আমার এই যে আন্তঃভেন্ট্রিকুলার যে পর্দা সেখানে থাকবে। এখন বান্ডেল অফ হিস থেকে আমার হচ্ছে 2টা ব্রাঞ্চ দিবে, রাইট সাইডে হচ্ছে রাইট ব্রাঞ্চ, লেফট সাইডে হচ্ছে লেফট ব্রাঞ্চ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিস। ঠিক আছে, এখন এই 2টা ব্রাঞ্চ থেকে আমার কিছু ফাইবারের মতো বের হয়ে এই যে আমার যে হার্টের যে প্রাচীরটা আছে বা হার্টের যে মাসেলটা আছে সেখানে যে অ্যাটাচড হবে। তাহলে এগুলোকে হচ্ছে আমাদের পার্কিনজি ফাইবার বলে। ঠিক আছে, এগুলোকে হচ্ছে আমার পার্কিনজি ফাইবার বলে। এখন আমার এই যে সিগন্যাল ট্রান্সমিশন এটাও জানতে হবে। ঠিক আছে, আমার স্যানকে বলা হয় হচ্ছে তোমার ন্যাচারাল পেসমেকার। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ভর্তি পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, স্যানকে বলা হয় হচ্ছে তোমার ন্যাচারাল পেসমেকার। এভিএনকে বলা হয় তোমার হচ্ছে রিজার্ভ পেসমেকার। এভিএনকে হচ্ছে তোমার
রিজার্ভ পেসমেকার বলা হয়। রিজার্ভ কেন বলা হয়? তোমার যদি স্যান কোনো কারণে মানে টেম্পোরারিলি সে যদি কাজ করতে না পারে, সেই ক্ষেত্রে এভিএনটা হচ্ছে কিছু পরিমাণ তোমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারবে। ঠিক আছে, কতটুকু করতে পারবে সেটা আমি জানাচ্ছি। এই যে স্যান, আমরা একটু আগে কি নর্মাল হার্টবিট একটা রেঞ্জে কি 70 থেকে 80 পড়লাম না? তাহলে স্যান আমার প্রতি মিনিটে 70 থেকে 80 বিটস পার মিনিট এই রেঞ্জে হচ্ছে আমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে। ঠিক আছে, তাহলে এই রেঞ্জে আমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করলে হচ্ছে স্যান থেকে হচ্ছে আমার এভিএনে সেই যে সিগন্যালটা বা যে অ্যাকশন পটেনশিয়াল সেটা আসলো, এটা আসতে হচ্ছে আমার সময় লাগে। ঠিক আছে, এটা আসতে হচ্ছে আমার সময় লাগে 0.03 সেকেন্ড। ঠিক আছে, তারপর এই যে এভিএন সিগন্যালটা যে আমার আসলো, সিগন্যালটা এসে আমার এভিএনে সিগন্যাল কিছুক্ষণ বসে নেয় বা কিছুক্ষণ বসে সে রেস্ট নিবে। তাহলে এই যে এভিএনের সিগন্যাল কিছুক্ষণ বসে থাকলো, এটাকে আমরা হচ্ছে এভি নোডাল ডিলে বলি। এটাকে হচ্ছে আমরা এভি নোডাল ডিলে বলি, যেটা হচ্ছে তোমার 0.09 সেকেন্ড। তারপর এই যে এভি নোডাল থেকে তোমার বান্ডেল অফ হিজে আসলো, বান্ডেল অফ হিজ থেকে তোমার দুইটা ব্রাঞ্চে চলে গেল, দুইটা ব্রাঞ্চ থেকে পার্কিনজি ফাইবারের মাধ্যমে আমাদের সিগন্যালগুলো সেটা হচ্ছে আমার হার্টের মাসেল বলো বা হার্টের ওয়াল বলো সেখানে চলে গেল। পরবর্তীতে তো আমার হার্ট হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে। তাহলে এই যে এভিএন থেকে আমার যে হার্টের যে মাসেলগুলো আছে বা হার্টের যে প্রাচীর আছে সেখানে যে আমার সিগন্যালটা ছড়াই পড়ছে, এই টোটালটাই আমার টাইম লাগে হচ্ছে তোমার 0.04 সেকেন্ড। ঠিক আছে, তাহলে অ্যাজ এ হোল দেখো যে স্যান থেকে আমার একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হলো, সেটা আমার পুরো হার্টে যে ছড়াই যাচ্ছে অ্যাজ এ হোল আমার 0.16 সেকেন্ড হচ্ছে সময় লাগে। ঠিক আছে, তাহলে এই টপিক থেকে আমাদের কি জানা লাগবে? আমাদের যে জাংশনাল ফাইবার সে পাঁচটার নাম জানা লাগবে, সেই পাঁচটার হচ্ছে তোমার লোকেশন জানা লাগবে, এবং এই যে আমার সিগন্যাল যে ট্রান্সমিট হচ্ছে সে ট্রান্সমিট হতে আমার কত সময় লাগে সেটা হচ্ছে আমার জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো যে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখন মায়োজেনিক মানে কেন? দেখো আমার এই যে মাসেল থেকে হচ্ছে জেনারেট হচ্ছে। ঠিক আছে, এখন এইটার সাথে তোমার কোরিলেট করে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে আমরা যখন সেকেন্ড পেপার পড়াবো সেখানে হচ্ছে আমরা ঘাসফড়িং পাবো। ঠিক আছে, সেখানে ঘাসফড়িং পাবো, ঘাসফড়িংয়ের হার্ট পাবো, ঘাসফড়িংয়ের হার্টবিট পাবো। ঘাসফড়িংয়ের যে হার্ট বা ঘাসফড়িংয়ের যে রক্ত সঞ্চালন বা রক্ত চলাচল যাই বলো সেটা হচ্ছে তোমার নিউরোজেনিক। ঠিক আছে, নিউরোজেনিক। তাহলে আমাদের হার্ট যেটা বা মানুষের হার্ট যেটা সেটা হচ্ছে তোমার মায়োজেনিক, এবং ঘাসফড়িংয়ের হার্ট যেটা সেটা হচ্ছে তোমার নিউরোজেনিক। এতক্ষণ যেগুলো বললাম দেখো সেগুলোই কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো যা যা বললাম সবই এখানে লেখা আছে। ঠিক আছে, আমরা অলরেডি এগুলো হচ্ছে বলে ফেলছি, এগুলো অলরেডি হচ্ছে বলে ফেলছি। এখন আসো হচ্ছে তোমার রক্তচাপে। রক্তচাপ কি? এই যে আমার রক্ত ধমনির মাধ্যমে বিভিন্ন অর্গান পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে ধমনির মাধ্যমে আমার রক্তগুলো যে যাচ্ছে, তাহলে কি আমার ধমনির কি ওয়াল আছে না বা ধমনির প্রাচীর আছে না? রক্ত যাওয়ার সময় এই যে ধমনির প্রাচীর আমার একটা পার্শ্বচাপ প্রয়োগ করে। ঠিক আছে, একটা পার্শ্বচাপ প্রয়োগ করে, এই পার্শ্বচাপটাকেই হচ্ছে আমরা রক্তচাপ বলে থাকি। ঠিক আছে, এই পার্শ্বচাপটাকে হচ্ছে আমরা রক্তচাপ বলে থাকি। তাহলে ধমনিতে আমার কত গতিবেগ আমার রক্তটা চলাচল করে সেটা হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং শিরাতে হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে গতকালকে তোমাদের অমিত ভাই পড়াইছে যে আমাদের ধমনিতে কিন্তু কোনো ধরনের কোনো কপাটিকা বা ভালভ থাকে না, আমাদের শিরাতে বা ভেইনে হচ্ছে কপাটিকা বা ভালভ থাকবে। ঠিক আছে, এরপর দেখো যে আমাদের স্বাভাবিক রক্তচাপ বলেছে, নর্মালি আমরা 120/80 যেটা আমরা বলে থাকি, আমরা নর্মালি ডাক্তারের কাছে যাই বা নিজেরা বাসায় ব্লাড প্রেশার মাপি। আমাদের একটা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের যে রক্তচাপ সেটা হচ্ছে আমরা 120/80 মিলিমিটার মার্কারি বলে থাকি। এখন যদি আমি রেঞ্জে বলতে চাই, গাজী আজমল স্যারের বই অনুযায়ী তোমার সিস্টোলিক যে চাপ সেটা হচ্ছে 110 থেকে 120 মিলিমিটার মার্কারি, ডায়াস্টোলিক যে চাপ সেটা হচ্ছে তোমার 70 থেকে 80 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে তোমার গাজী আজমল স্যার বই অনুযায়ী। এখন তুমি যদি আব্দুল আলিম স্যারের বই ফলো করো তাহলে কিন্তু তোমার মানটা কিন্তু চেঞ্জ। এখন আপু তাহলে কোনটা আনসার করবো? অপশনে যেটা থাকবে তুমি সেটাই আনসার করবা। অপশনে যদি দুইটা থাকে নর্মালি আমরা কিন্তু গাজী আজমল স্যারের যে ইনফরমেশনটা সেটাকে কিন্তু আমরা প্রেফারেন্স দিয়ে থাকি। ঠিক আছে, এখন তুমি দেখো যে আমি তাহলে 120 ধরলাম হচ্ছে সিস্টোলিক চাপ, 80 ধরলাম হচ্ছে ডায়াস্টোলিক চাপ। এখন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের যে পার্থক্য সেটাকে হচ্ছে আমরা পালস প্রেশার বলি। ঠিক আছে, সেটাকে হচ্ছে আমরা পালস প্রেশার বলি, পালস প্রেশার। তাহলে একজন নর্মাল সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে পালস প্রেশারটা হবে হচ্ছে তোমার 40 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এখন এই তিনটা তুমি রেশিও করো তো, এই তিনটা
এটা রেশিও দেখো 3:2:1 আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের কোশ্চেন যদি আসে, যে তোমাদের নর্মালি যে ডায়াস্টল সিস্টল এবং পালস প্রেশারের যে অনুপাত বা রেশিও সেটা কি হয় 3:2:1, ঠিক আছে। এখন এই যে আমার রক্তচাপ যদি স্বাভাবিকের তুলনায় আমার বেড়ে যায় সেটাকে হচ্ছে আমরা হাইপার টেনশন বলি, যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় সেটাকে হচ্ছে আমার হাইপোটেনশন বলি, ঠিক আছে। তোমার পালস প্রেশার আর পালস রেট দুইটা কিন্তু সেম না, মনে রাখবা। পালস প্রেশার আর পালস রেট দুইটা কিন্তু সেম না। পালস রেট কি জিনিস, ওই যে একটু আগে বললাম না যে হার্টবিট, সেই হার্টবিটটা আমাদের এইখানে এই সাইডে থাকে হচ্ছে আমাদের রেডিয়াল ধমনী, ঠিক আছে। এই সাইডে হচ্ছে আমাদের রেডিয়াল ধমনী থাকবে। এই রেডিয়াল ধমনী বা রেডিয়াল আর্টারিতে হচ্ছে আমরা এই যে আমাদের যে হার্টবিট বা পালস রেট বলো সেটাকে হচ্ছে আমরা কাউন্ট করি, ঠিক আছে। তাহলে পালস রেট হচ্ছে আমার হার্টবিটের সাথে হচ্ছে সিমালটেনিয়াসলি আর কি থাকে, ঠিক আছে। আর পালস প্রেশার যেটা সেটা হচ্ছে তোমার এই দুইটা ডিফারেন্স, এই দুইটার মধ্যে কিন্তু গুলানো যাবে না, ওকে। আর এই যে পালস প্রেশার এখনই বলে দিই যে 70 থেকে 80 তো হচ্ছে আমাদের নর্মাল, 70 to 80 বিটস পার মিনিট হচ্ছে নর্মাল। এখন আমার যদি পালস রেট কোনোভাবে বা হার্ট রেট যদি কোনোভাবে 100 বিটস পার মিনিটের বেশি হয়ে যায় তাহলে সেটাকে হচ্ছে আমরা ট্যাকিকার্ডিয়া বলি, ঠিক আছে। সেটাকে হচ্ছে আমরা ট্যাকিকার্ডিয়া বলি। যদি আমার 100 বিটস পার মিনিটের বেশি হয় সেটাকে হচ্ছে আমরা ট্যাকিকার্ডিয়া বলি। তাহলে অবভিয়াসলি বেড়ে যাচ্ছে মানে কি, কোনো কোনো কারণে আমাদের কমেও যেতে পারে। তাহলে আমার যদি 60 বিটস পার মিনিটের যদি কম হয় তাহলে সেটাকে হচ্ছে আমরা ব্রাডিকার্ডিয়া বলি, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ট্যাকিকার্ডিয়া, একটা হচ্ছে আমাদের ব্রাডিকার্ডিয়া, বোঝা গেছে। আর এই যে আমি বললাম যে রক্তচাপ যদি আমার কমে যায় তাহলে সেটাকে হচ্ছে আমরা হাইপোটেনশন বলি। এখন হাইপোটেনশনের জন্য আমাদের কিছু সাইন সিমটমস দেখা যায় না, এই যে দেখবা যে মাথা ঘুরাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এই ধরনের যে সাইন সিমটমস এগুলো সবগুলোকে একসাথে হচ্ছে সিনকপ বলে। তার মানে নিম্ন রক্তচাপ জনিত জটিলতা যেটা সেটাকে আমরা অ্যাজ এ হোল আমরা সিনকপ বলছি, বোঝা গেছে। অ্যাজ এ হোল সেটাকে আমরা সিনকপ বলছি। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার ব্যারোরিসেপ্টর। কোনো ব্যারোরিসেপ্টর আসলে কি জিনিস, কোনো কারণে আমাদের রক্তচাপ বাড়তেও পারে কমতেও পারে। এখন আমার বডিকে তো সেটাকে মেনটেন করতে হবে। এখন সেটা মেনটেন করার জন্য আমার বডির বিভিন্ন জায়গায় একটা রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরটা হচ্ছে আন্দাজ করতে পারে বা সেই রিসেপ্টরটা হচ্ছে আঁচ করতে পারে যে আমার বডির যে প্রেশার সেটা কমছে না বাড়ছে। এই রিসেপ্টরগুলোকে কিন্তু আমরা ব্যারোরিসেপ্টর বলি, ঠিক আছে। এই রিসেপ্টরকে হচ্ছে আমরা ব্যারোরিসেপ্টর বলে থাকি। এখন এই ব্যারোরিসেপ্টর আমাদের বডিতে হচ্ছে দুই ধরনের আছে, একটাকে হচ্ছে আমরা উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বলি আর আরেকটাকে হচ্ছে আমরা নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বলি, ঠিক আছে। এই উচ্চচাপ যে ব্যারোরিসেপ্টর সেটাকে কিন্তু আমরা আর্টারিয়াল ব্যারোরিসেপ্টরও বলে থাকি, আর নিম্নচাপ যে ব্যারোরিসেপ্টর সেটাকে হচ্ছে আমরা কার্ডিওপালমোনারি ব্যারোরিসেপ্টর বলি বা হচ্ছে ভলিউম বা আয়তন ব্যারোরিসেপ্টর বলে থাকি, ঠিক আছে। এখন এই যে ব্যারোরিসেপ্টর এগুলোর হচ্ছে আমাদের লোকেশন জানা লাগবে। তাহলে উচ্চ রক্তচাপ যে ব্যারোরিসেপ্টর সেটা কোথায় আছে, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চে আছে এবং ক্যারোটিড সাইনাসে আছে, ঠিক আছে। ক্যারোটিড আর করোনারি দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে। ক্যারোটিড করোনারি দুইটা কিন্তু আলাদা। আমাদের মাথা রিলেটেড যে জিনিসপাতি সেগুলোকে আমরা নর্মালি ক্যারোটিড বলে থাকি, ঠিক আছে। যেমন আমাদের ক্যারোটিড আর্টারির মাধ্যমে আমার হৃৎপিণ্ড থেকে এই সাইড দিয়ে উঠে আমার কিন্তু মাথায় রক্ত সরবরাহ হয়, ঠিক আছে। আর করোনারি হচ্ছে হার্ট রিলেটেড, করোনারি আর্টারি, করোনারি ভেইন, একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি। এখন নিম্নচাপ বা ভলিউম ব্যারোরিসেপ্টর তোমার কোথায় আছে, সেটা হচ্ছে তোমার বড় সিস্টেমিক, এখানে একটু বানান ভুল আছে, আসলে এটা বুঝতেই তো পারছো টাইপিং মিস্টেক। সেটা হচ্ছে বড় সিস্টেমিক শিরাতে আছে, পালমোনারি শিরাতে আছে, ডান অলিন্ডা নিলয়ের প্রাচীরে আছে, আরও কি আছে এখানে হচ্ছে তোমার বলছে। এখন এরা কিভাবে কাজ করে এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। ফার্স্টে আসি হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ যে ব্যারোরিসেপ্টর সেটা। উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর তোমাকে এখান থেকে মেইনলি জানতে হবে যে আমরা পড়তাম যে আভা কই গেল, ঠিক আছে। আভা কই গেল পড়তাম, মানে তোমার এই যে অ্যাওর্টিক আর্চ, একটু আগে বললাম না যে অ্যাওর্টিক আর্চ কি করে, আমার ভ্যাগাস যে স্নায়ু আছে সেটার মাধ্যমে এই যে আমার রক্তচাপ বাড়ছে না কমছে, এটা হচ্ছে আমার ব্রেইনের যে মেডুলা আছে, মেডুলাটা হচ্ছে আমার সিগন্যাল পাঠাবে, ঠিক আছে। তারপরে কইতে হচ্ছে কই গেল তো হচ্ছে কতে হচ্ছে তোমার ক্যারোটিড সাইনাসে অবস্থিত যে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর আছে সেটা হচ্ছে আমার গ্লসোফ্যারিঞ্জিয়াল যে নার্ভটা আছে বা গ্লসোফ্যারিঞ্জিয়াল যে করোটিক স্নায়ুটা আছে সেটার মাধ্যমে আমার ব্রেনকে বা মেডুলা অবলঙ্গাটা যেটা আছে সেখানে হচ্ছে সিগন্যাল দিবে যে আমার বডিতে এরকম একটা হচ্ছে অসামঞ্জস্যটা দেখা গেছে। এখন এই যে ভ্যাগাস, গ্লসোফ্যারিঞ্জিয়াল এগুলো তো হচ্ছে করোটিক স্নায়ু, পরবর্তীতে আমরা যখন এই যে
12 পেয়ার অফ কর্টিক স্নায়ু পড়বো, সেটা কিন্তু ঠোঁটস্থ করা লাগবে, ঠিক আছে। এই তোমার ভেগাস হচ্ছে তোমার 10 নম্বর, আর তোমার গ্লসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে 9 নম্বর, ঠিক আছে, এটা জানা লাগবে। এখন নিম্নচাপ বা ভলিউম ব্যারোরিসেপ্টর কিভাবে আমাদের বডিতে কাজ করে, ধরো কোনো কারণে তোমার বডির রক্তচাপ কমে গেল, ঠিক আছে, বডির যখন রক্তচাপ কমে গেল তখন আমাদের ব্রেনে কি হাইপোথ্যালামাস আছে না, আমাদের ব্রেনে কি হাইপোথ্যালামাস আছে না। নর্মালি আমাদের মস্তিষ্ককে আমরা কি জানি 3টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ককে আবার আমরা 3টা ভাগে ভাগ করছি, কি কি বলতো, কি কি বলতো, একটা হচ্ছে তোমার সেরেব্রাম, একটা হচ্ছে তোমার কি থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে এই যে তোমার অগ্র মস্তিষ্কর যে অংশ সেটা হচ্ছে তোমার হাইপোথ্যালামাস। আর একটু আগে তোমাকে বারবার মেডুলা অবলঙ্গাটার কথা বলছিলাম না, মধ্য মস্তিষ্ক তো তোমার মধ্য মস্তিষ্কের জায়গায় আছে, তোমার পশ্চাৎ মস্তিষ্কের আবার হচ্ছে তোমার 3টা পার্ট, সেটা হচ্ছে পন্স, মেডুলা অবলঙ্গাটা, আর হচ্ছে তোমার শুরুতে হচ্ছে সেরেবেলাম আছে, ঠিক আছে, সেরেব্রাম সেরেবেলাম গুলানো যাবে না। তো যেটা বলছিলাম এই যে হাইপোথ্যালামাস, সেটা হচ্ছে বুঝতে পারলো। হাইপোথ্যালামাস কি করবে, তখন আমাদের পিটুইটারি আমাদের গ্রন্থি আছে না মাথার ভিতর, পিটুইটারি গ্রন্থি, সেখানকে হচ্ছে সে সিগন্যাল পাঠাবে। এখন পিটুইটারি গ্রন্থিকে সে যখন সিগন্যাল পাঠালো, পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন রিলিজ হয়। আমাদের পিটুইটারি গ্রন্থিকে আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করছি, অগ্র পিটুইটারিকে হচ্ছে আমাদের অ্যাডেনো হাইপোফাইসিস বলে, পশ্চাৎ পিটুইটারিকে হচ্ছে আমাদের নিউরো হাইপোফাইসিস বলে, ঠিক আছে, পশ্চাৎ পিটুইটারিকে হচ্ছে আমাদের নিউরো হাইপোফাইসিস বলে। তাহলে এই যে নিউরো হাইপোফাইসিস, এখান থেকে নর্মালি আমাদের 2টা হরমোন রিলিজ হয়, এখান থেকে হচ্ছে 2টা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে এডিএইচ, বা যেটাকে হচ্ছে আমরা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলি, বা যেটার আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। অক্সিটোসিন নিয়ে আমাদের এখানে কোনো কাজ নাই, তাহলে এখানে আমার কাজ হচ্ছে এডিএইচ, ঠিক আছে, এডিএইচ এরই আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এখন এই এডিএইচটা ধরো তোমার রিলিজ হলো, রিলিজ হয়ে তোমার রক্তে গেল, রক্তে কি আমার রেনাল টিউবুলস আছে না, আমার নেফ্রনের মধ্যে কি রেনাল টিউবুলস আছে, সেই রেনাল টিউবুলসের কাছে সে এডিএইচ যাবে, এডিএইচ যে কী করবে, আমার পানির পুনঃশোষণ বাড়ায় দিবে। পানির পুনঃশোষণ যদি বেড়ে যায় তাহলে আমাদের এই যে মূত্র কমে যাবে, আর এবং পানিটা আমার বডিতে আবার কিন্তু ফেরত আসে। তাছাড়া কি করবে, আমার এই যে এডিএইচ সেটা কি করে, আমার তোমার রেনিন রিলিজ, এখন বৃক্ক থেকে আরেকটা জিনিস আমার রিলিজ হয়, সেটা হচ্ছে তোমার রেনিন যে এনজাইম, ঠিক আছে, সেটা হচ্ছে রেনিন এনজাইম। এই রেনিন এনজাইম তখন কি করবে, আমার যে ভেসেলগুলো আছে সেটাকে হচ্ছে কনস্ট্রিক্ট করে দেবে, বা সেটাকে হচ্ছে সংকুচিত করে দেবে, এর মাধ্যমে আমাদের রক্তটা কিন্তু বেড়ে যায়। এখন মনে রাখতে হবে বৃক্কের রেনিন, যেটা হচ্ছে আমার রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে, আর আরেকটা হচ্ছে আমাদের পাকস্থলীর রেনিন বা স্টোমাকের রেনিন, ঠিক আছে। বৃক্কের রেনিন দুইটারই বাংলা কিন্তু রেনিন, কিন্তু বৃক্কের রেনিনের বানান দেখো আর হচ্ছে তোমার পাকস্থলীর রেনিনের বানান দেখো, দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে। পাকস্থলীর যে রেনিন সেখানে তোমার 2টা এন থাকবে, বৃক্কের যে রেনিন সেখানে হচ্ছে আমার একটা এন থাকবে। তাহলে এই রেনিনের আমার কাজ কি, আমার দুধের মধ্যে যে প্রোটিন সেটার নাম কি, কেসিন না, দুধের মধ্যে যে প্রোটিন সেটা হচ্ছে কেসিন, সেই কেসিনকে হচ্ছে আমার প্যারাকেসিনে কনভার্ট করতে কাজ করে এই রেনিনটা, ঠিক আছে। কিন্তু আমার স্টোমাকে এই রেনিনটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, যেটাকে হচ্ছে আমরা প্রোরেনিন বলি। আমাদের স্টোমাকে কি, স্টোমাক কি অ্যাসিডিক না, আমরা স্টোমাকের পিএইচ জানি হচ্ছে 1.5 থেকে অলমোস্ট 3.5 এর মধ্যে। তা আমরা স্টোমাক অ্যাসিডিক হওয়ার একটা কারণ কি, আমার স্টোমাকের মধ্যে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, আমার প্রোরেনিনের উপর কাজ করে সেটাকে রেনিনে কনভার্ট করবে। পরবর্তীতে আমার রেনিনটা দুগ্ধের যে আমার কেসিন প্রোটিন আছে সেই দুগ্ধের কেসিন প্রোটিনের উপরে কাজ করে সেটাকে প্যারাকেসিনে কনভার্ট করে দেবে, ঠিক আছে। এখন আসো আমরা প্রিভিয়াস ইয়ার্সের একটা মেডিকেল কোশ্চেন দেখি। রক্ত অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম কি? অক্সিজেন মাপে মানে কি, অক্সিজেন মাপে মানে কি, সেখানে হচ্ছে অক্সিমিটার থাকবে, আর হচ্ছে তোমার হৃদস্পন্দন, বললাম না পালস রেট আর হৃদস্পন্দন একই বলা যায়, তো সেক্ষেত্রে হচ্ছে পালস থাকবে। তাহলে পালস অক্সিমিটার হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে, পালস অক্সিমিটার হচ্ছে তোমাদের আনসার। পরবর্তীতে দেখো হৃৎপিণ্ডের অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলে, অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি, অলরেডি আমরা এটাও কিন্তু পড়ে ফেলছি। এখন দেখো কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে, অলরেডি কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, পড়া কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, যেটার আরেকটা নাম হচ্ছে আমাদের আয়তন ব্যারোরিসেপ্টর। আচ্ছা দেখো রক্ত সংবহন তন্ত্র অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে, সিস্টেমিক পালমোনারি পোর্টাল করোনারি, অলরেডি দেখো এগুলো কিন্তু সব তোমাদের পড়ানো হয়ে গেছে। দেখো যেগুলো আছে সব কিন্তু তোমাদের পড়ানো হয়ে গেছে। এখন দেখো দেহে রক্ত এই যে প্রবাহিত হচ্ছে, আমার প্রত্যেকটা অর্গানের যতটুকু প্রয়োজন ততটুকুই যায়, কিন্তু কমও যায় না বেশিও যায় না। কম বেশি হলে তো এই যে আমার বডির বিভিন্ন তোমার মেকানিজম আছে যেটাকে আবার হচ্ছে নর্মাল কন্ডিশনে ফেরত আসে। তো আমাদের যকৃতে
যকৃতে হচ্ছে সবথেকে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়, যেটা হচ্ছে প্রতি মিনিটে 1350 মিলিলিটার, ঠিক আছে। তারপর হচ্ছে বৃক্কে প্রতি মিনিটে হচ্ছে 1100 ml রক্ত প্রবাহিত হয়, এবং মস্তিষ্কে হচ্ছে প্রতি মিনিটে 700 ml রক্ত হচ্ছে প্রবাহিত হয়, ঠিক আছে, 700 ml রক্ত প্রবাহিত হয়। এখন আমরা পরবর্তীতে দেখব যে আমরা এখান থেকেও কিন্তু একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন পেয়েছি, যেটা আমারই সেশনে কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহিত হয়, সেটা হচ্ছে যকৃৎ। কারণ একটু আগে আমরা দেখলাম যে যকৃতে হচ্ছে প্রতি মিনিটে তোমার 1350 ml রক্ত প্রবাহিত হচ্ছে। তারপর দেখো নিম্নের কোনটি পালমোনারি সংবহনতন্ত্রের অংশ নয়, অলরেডি কোনটা কোন সংবহনতন্ত্রের অংশ এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার বা এই টপিক থেকে কিন্তু হিউজ তোমার কোশ্চেন আসছে, ঠিক আছে। তারপরে দেখো উচ্চ রক্তচাপ জনিত কিছু জটিলতা আছে, তারপর নিম্ন রক্তচাপ জনিত জটিলতা বলেছিলাম সিনকপ, এগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে, এগুলো একটু পড়ে ফেলতে হবে। তারপর এখন দেখো যে বুকে ব্যথার বিভিন্ন প্রকারভেদ আছে, ঠিক আছে। প্লিউরিসি বা যেটার আরেকটা নাম হচ্ছে প্লিউরাইটিস, প্লিউরা মানে তো একটু আগে বললাম যে ফুসফুসের যে আবরণী সেটাকে হচ্ছে আমরা প্লিউরা বলি, আর আইটিস মানে হচ্ছে নর্মালি ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ বোঝায়। তাহলে প্লিউরাইটিস কখন হবে? ভাইরাসের যদি সংক্রমণ হয়, ঠিক আছে। প্লুরাইটিস কখন হবে? যদি আমার সংক্রমণটা হচ্ছে ভাইরাসের হয়, আর যদি আমার ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার নিউমোনিয়া হবে, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বলি, ঠিক আছে। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যেটা হচ্ছে তোমরা যখন বোটানির 4th চ্যাপ্টার পড়বা ব্যাকটেরিয়া পোর্শন, ওখানে হচ্ছে ব্যাকটেরিয়াটার তুমি নাম পাবা, সেটার প্রভাবে হচ্ছে তোমার নিউমোনিয়া হবে। পালমোনারি এম্বোলিজম, এম্বোলাস জিনিসটা আসলে কি? এম্বোলাস কি? এম্বোলাস বিভিন্ন ধরনের হইতে পারে। এখানে কি হয়, আমার কোনো জায়গায় জমাট রক্ত সেটা হচ্ছে একটা পিণ্ড আকারে রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমার কি হয়, এই যে তোমার ফুসফুসে এসে আটকে থেকে যায়, তাহলে এটাকে হচ্ছে আমরা পালমোনারি এম্বোলিজম বলি। আরও কি, এই যে তোমার এম্বোলিজম জমাট রক্ত না হয়ে যদি বাতাস হয় তাহলে সেটাকে কিন্তু আমরা এয়ার এম্বোলিজম বলি, ঠিক আছে। তাহলে এই যে বাবল টাইপের এয়ার বা বাবল টাইপের যে এয়ার এম্বোলাস, সেটা কি হয়, ফুসফুসে এসে আমার ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফুসফুসে এক ধরনের ব্যথা অনুভব হবে, তো এটাই হচ্ছে আমার ব্যথার একটা কারণ। তারপর হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস, কোস্টো মানে একটু আগে বললাম যে আমাদের রিপস বা পরশুকা বোঝায়, কন্ড্র মানে তো আমরা জানি যে তরুণাস্থি বোঝায়, আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। তাহলে আমাদের নর্মালি কি, এটা যদি আমাদের স্টারনাম হয়, এটা হচ্ছে আমাদের কিছু পোর্শন হচ্ছে তরুণাস্থি থাকে, তারপরে হচ্ছে আমাদের রিপস শুরু হয়, ঠিক আছে। তার মানে রিপস আর স্টারনামের মাঝের কিছু পোর্শন কিন্তু আমার তরুণাস্থি থাকবে। তাহলে এই যে তরুণাস্থি আর রিপসের যে সংযোগস্থল, এখানে যদি আমার কোনো ধরনের ইনফ্লামেশন হয় বা কোনো ধরনের প্রদাহ হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস বলবো। তারপরে কি, আমরা কি মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টের জন্য তো আমাদের রিপস ভেঙেও যেতে পারে। তারপর হচ্ছে আমাদের যদি রিপসের মধ্যে বা এই যে আমাদের থোরাসিকে বা আমাদের বুকে যতগুলো আমাদের নার্ভের সাপ্লাই আছে, সে নার্ভগুলো যদি কম্প্রেসড হয়ে যায় বা সে নার্ভগুলো যদি সংকুচিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও আমাদের ব্যথা হবে। তারপর হচ্ছে গলস্টোন বা যেটাকে হচ্ছে আমরা পিত্তপাথড়ি বলে, এই গলস্টোনের আরেকটা নাম কিন্তু কোলেলিথিয়াসিস, ঠিক আছে। পিত্তথলিকে নর্মালি আমরা কি গল ব্লাডার বলে থাকি না, এই গল ব্লাডারের আরেকটা নাম হচ্ছে কোলেসিস্ট, মানে হচ্ছে পিত্তথলির আরেকটা নাম হচ্ছে তোমার কোলেসিস্ট। তারপরে অনেকের ক্ষেত্রে দেখবা যে অনেক বেশি টেনশনে আছে, যেমন হচ্ছে তোমরা এখন টেনশনে আছো, তোমার 1-2 মাসের পর দেখবে যে টেনশন আরও বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে অনেকের দেখবা যে আপু ধরফর করছে, রাতে ঘুম আসে না, বুকে ব্যথা ফিল হচ্ছে, তাহলে এই টেনশন বা দুশ্চিন্তা হচ্ছে একটা কারণ। এখন কার্ডিওভাস্কুলার বা হৃদরোগের মধ্যে কি পড়ে, এই যে আমার যদি করোনারি ধমনী কোনো রোগ হয়, আমার মেগালি মানে হচ্ছে বড় বুঝে, আমার হৃৎপিণ্ড যদি আকারে বড় হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে হচ্ছে কার্ডিওমেগালি বলে। তারপরে এই যে আমরা এতগুলো ভালভ বললাম, ভালভের যদি কোনো রোগ হয় তাহলে সেটাকে হচ্ছে ভালভিউলার ডিজিজ বলে, ঠিক আছে। তারপরে জন্ম থেকে আমার হার্টে কিছু ডিফেক্ট আছে, কনজেনিটাল মানে হচ্ছে বাইবন বুঝায়, তাহলে বাইবন ডিফেক্টগুলোকে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ বলবে। পেরিকার্ডাইটিস ওই যে চারিদিকে যদি তোমার পেরিকার্ডিয়ামের যদি স্ফীতি হয় তাহলে সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস, ঠিক আছে। কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিও মানে হচ্ছে হার্ট বুঝায়, মায়ো মানে হচ্ছে তোমার মাসেল বুঝায়, প্যাথি মানে রোগ বুঝায়, তাহলে হৃদপেশি রোগ হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। রিউম্যাটিক ফিভার থেকে পরবর্তীতে হচ্ছে তোমার রিউম্যাটিক হার্ট ডিজিজ কিন্তু ডেভেলপ করতে পারে। আর রিউম্যাটিক এই যে ফিভারের একটা কারণ হচ্ছে বা অর্গানিজমের নাম হচ্ছে তোমার স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। তারপরে অ্যানজাইনা মানে হচ্ছে নর্মালি বুকে ব্যথা, অ্যানজাইনার আরেকটা নাম হচ্ছে তোমার অ্যানজাইনা পেক্টোরিস। তারপর হার্ট অ্যাটাক আর হার্ট ফেলার এই দুটার মধ্যে পার্থক্য আমি এখনই বলে দিই। হার্ট অ্যাটাক কি আর হার্ট ফেইলার কি? হার্ট অ্যাটাক হচ্ছে ধরো আমার হার্টের মধ্যে যে ধমনীগুলো আছে কোনো কারণে, ধরো আমি অনেক বেশি চর্বি জাতীয় খাবার খাচ্ছি, কোলেস্টেরল রিচ ফুড খাচ্ছি, একটা সময় কি সে ধমনীর গাত্রে আমার হচ্ছে এই কোলেস্টেরলগুলো বা ফ্যাটগুলো জমা হতে থাকবে, ঠিক আছে। জমা হতে সেখানে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হবে, ঠিক আছে। এখন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক যদি জমা হয় তাহলে ধরো এটা আমার হচ্ছে আর্টারি, এখানে হচ্ছে প্লাক জমা হলো, তাহলে কি আমার আর্টারির যে যাতায়াত পথ সেটা কি
ছোট হয়ে গেল না? তাহলে এটার মধ্য দিয়ে যখন আমার যে পরিমাণ রক্ত যাওয়ার কথা, বা যদি আমার এটার মধ্যে দিয়ে রক্ত যেতে চায়, একে তো আমার ব্যথা অনুভূত হবে, সেই সাথে হচ্ছে আমার এই যে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে রক্তও যেতে পারবে না। তো এইটা হচ্ছে আমার হার্ট অ্যাটাক হবে। এই যে রক্ত তোমার অ্যাডিকুয়েট পরিমাণ যাচ্ছে না, আমাদের হৃৎপেশিগুলো কি হবে, হৃৎপেশিগুলো হচ্ছে মরে যাবে বা হচ্ছে নষ্ট হবে, কারণ সে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে রক্ত পাচ্ছে না। তাহলে এটা হচ্ছে তোমার হার্ট অ্যাটাক। তাহলে হার্ট ফেইলার কি, এই যে হার্ট যে আমাদের প্রতিনিয়ত পাম্প করছে, পাম্প করার মাধ্যমে রক্তটা আমার প্রত্যেকটা অর্গানে হচ্ছে পাঠাই দিচ্ছে। এখন আমার যদি অর্গানের ডিমান্ড অনুযায়ী হার্টটা আমার রক্ত সরবরাহ করতে ফেইল করে, তাহলে সেটাকে হচ্ছে আমরা হার্ট ফেইলার বলবো। ঠিক আছে, তাহলে সেটাকে হচ্ছে আমরা হার্ট ফেইলার বলবো। এখন দেখো এই যে অ্যানজাইনা, যেটা আমি বলছিলাম, অ্যানজাইনা আবার হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে সুস্থিতা, একটা হচ্ছে অস্থিতা, একটা হচ্ছে প্রিন্সিমেটাল। সুস্থিতা মানে হচ্ছে ধরো তুমি যখন পরিশ্রম করছো তখন ব্যথা হচ্ছে, তুমি রেস্ট নিচ্ছ, ব্যথা চলে যাচ্ছে। অস্থিরটা হচ্ছে তুমি কাজ করছো, ব্যথা হচ্ছে, রেস্ট নেওয়ার পর হচ্ছে ব্যথা যাচ্ছে না। আর প্রিন্সিমেটাল যেটা, সেটা হচ্ছে সারাক্ষণই ব্যথা হয়, তোমার হচ্ছে রেস্ট নেওয়া বা রেস্ট না নেওয়ার সাথে কোনো ধরনের কোনো সাথ এটা নাই। ঠিক আছে, এই যে হার্ট অ্যাটাক কী জিনিস অলরেডি কিন্তু বলে ফেলছি। এখন তোমার লক্ষণ কি, নর্মালি বুকে ব্যথা হয়, বুকে ব্যথা থেকে সেগুলো কি আমার বাম হাতে ছড়াই যায়, আমার কাঁধে ছড়াই যেতে পারে, আমার চোয়ালে বা জলাইনে ছড়াই যেতে পারে। তাছাড়া কি আমার বুক ধরফর করে, অতিরিক্ত ঘাম হয়, অনেক সময় মাথা ঘুরে মানুষ পড়ে যায়। ঠিক আছে, এই যে কারণগুলো লেখা আছে যেগুলো আমরা বললাম, যে অতিরিক্ত কোলেস্টেরল, তারপর হাই ফ্যাটি ফুড, তারপর হচ্ছে তোমরা যদি অনেক বেশি টেনশন করো, ওইগুলো। এখন হৃদরোগ নির্ণয়, এটাও কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন নর্মালি কি আমরা কিছু হলেই বা আমাদের একটু ঠান্ডা লাগলো, আমাদের লাংসের অবস্থা বলো বা হৃৎপিণ্ডের অবস্থা বলো দেখার জন্য আমাদের কিন্তু একটা চেস্ট এক্সরে দিয়ে দেয়। তাহলে চেস্ট এক্সরের মাধ্যমে আমরা হৃৎপিণ্ডের অবস্থা জানতে পারি, যে আমাদের এই যে হৃৎপিণ্ডের কি ডায়ামিটার বললাম না, 12 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, তাহলে এগুলো থেকে বড় হচ্ছে কিনা বা ছোট হচ্ছে কিনা, বড় হলে কি হয়েছে, কার্ডিওমেগালি পড়লাম, কার্ডিওমেগালি হয়েছে কিনা, এগুলোর মাধ্যমে হচ্ছে মানে বুকের এক্সরে দিয়ে আমরা এগুলো জানতে পারবো। এখন ইসিজি কি, ধরো কারো হার্টে একটা ব্যথা হলো বা অ্যানজাইনার পেইন ফিল করছে, প্রথমে যে টেস্টটা ডাক্তার দেয় সেটা হচ্ছে ইসিজি। ঠিক আছে, ইসিজি এটা হচ্ছে তাহলে প্রাথমিকভাবে আমার হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করা হয়। তারপর হচ্ছে করোনারি এনজিওগ্রাম, এনজিও মানে হচ্ছে ভেসেল বুঝায়। ঠিক আছে, এনজিও মানে হচ্ছে ভেসেল বুঝায়। তাহলে ভেসেল কি, ওই যে আমার রক্তনালী, রক্তনালীতে কোনো ধরনের ব্লক আছে কিনা, এটা আসলে ব্লক হবে, তো সেই ক্ষেত্রে সেটা নির্ণয় করা হচ্ছে করোনারি এনজিওগ্রাম। এমআরআই হচ্ছে, এমআরআই তোমার ফুল ফর্মও লাগবে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটার মাধ্যমে তুমি হচ্ছে হৃৎপিণ্ডের পেশের অবস্থা জানতে পারবা। বিএনপি হচ্ছে তোমার ব্রেন নাইট্রাইট কিউরেটিক পেপটাইড, এটার মাধ্যমে হচ্ছে তুমি হার্ট ফেইলিয়ার সম্পর্কে জানতে পারবা। ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ঠিক আছে, এক্সারসাইজ মানে আমরা হচ্ছে কার্যক্ষমতা আমাদের যাচাই করি, তাহলে হৃৎপিণ্ডের যে কার্যক্ষমতা সেটা জানবো হচ্ছে আমরা ইটিটি দিয়ে। ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে হচ্ছে আমরা কার্যক্ষমতা জানতে পারি, অবস্থা জানতে পারি। কার্ডিয়াক এনজাইম বিভিন্ন ধরনের আছে, ট্রোপোনিন, তারপর হচ্ছে সিকেএমবি। এখন ট্রোপোনিনটা হচ্ছে আমার হার্ট অ্যাটাক সম্পর্কে একটা নিশ্চয়তা দেয়। ঠিক আছে, ট্রোপোনিন আই বেড়ে যাওয়া মানে তোমার হচ্ছে বলা যায় যে অলমোস্ট তোমার হার্ট অ্যাটাক হয়েছে, মানে কনফার্মলি হার্ট অ্যাটাক হয়েছে। পালস অক্সিমিটার কী জিনিস অলরেডি কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে, পালস অক্সিমিটার অলরেডি পড়া হয়ে গেছে। ট্যাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া পড়া হয়ে গেছে, হার্ট ব্লক পড়া হয়ে গেছে। এখন হচ্ছে অ্যারিথমিয়াতে আসো। অ্যারিথমিয়া কী জিনিস, এই যে তোমার ট্যাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া মানে হচ্ছে তোমার হৃদস্পন্দনের যে কম বেশি হচ্ছে, এটাকে অ্যাজ এ হোল আমি হচ্ছে অ্যারিথমিয়া বলি। ঠিক আছে, এখন হচ্ছে তোমার হৃদরোগের চিকিৎসায় আসো। ধরো আমার হচ্ছে স্যান বা সাইনোঅ্যাট্রিয়াল নোড নষ্ট হয়ে গেল, আমার এভিএন যেটা রিজার্ভ পেসমেকার ছিল সেটা আমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারছে না, তো সেক্ষেত্রে কি আমরা হচ্ছে আর্টিফিশিয়াল যে পেসমেকার বা কৃত্রিম পেসমেকার বসায় থাকি। এখন তোমাকে জানতে হবে এই যে কৃত্রিম পেসমেকার এটা হচ্ছে আমাদের কিসের হয়ে থাকে। কৃত্রিম পেসমেকার এটা ধরো আমরা হার্ট আঁকাইলাম, এটা রাইট সাইডের, এটা হচ্ছে লেফট সাইডের। আমরা যদি এক প্রকোষ্ঠী যে পেসমেকার সেটা বসে, সেটা শুধু হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়ামে থাকবে। দ্বিপ্রকোষ্ঠী হলে রাইট অ্যাট্রিয়াম থেকে তোমার রাইট ভেন্ট্রিকলে থাকবে, তারপর ত্রিপ্রকোষ্ঠী হলে রাইট ভেন্ট্রিকল থেকে তোমার হচ্ছে লেফট ভেন্ট্রিকলে যাবে। ঠিক আছে, আর এই যে আমার যে ব্যাটারিটা বা এই যে আমার পেসমেকার, এখানে যে ব্যাটারিটা ইউজ হয় সেটা কিন্তু হচ্ছে লিথিয়াম ব্যাটারি, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। আর স্পেসিফিকভাবে যদি বলতে চাই লিথিয়াম এসভিও ব্যাটারি মানে লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, কখনোই লিথিয়াম আয়ন আনসার করবা না। ঠিক আছে, কখনোই লিথিয়াম আয়ন আনসার করবা না। লিথিয়াম এসভিও থাকলে আনসার সেটা, এটা না থাকলে আনসার হচ্ছে লিথিয়াম, কিন্তু লিথিয়াম আয়ন করা যাবে না। লিথিয়াম আয়ন কোথায়, কেমিস্ট্রি যখন তোমরা পড়বা তখন দেখবা ওইখানে হচ্ছে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি থাকে, তারপর হচ্ছে তোমার লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, ওগুলো কিন্তু আলাদা। ঠিক আছে, ওগুলো হচ্ছে আমরা কমার্শিয়াল কাজ বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজে হচ্ছে ইউজ করে থাকি। ঠিক আছে, এখন আসো হচ্ছে তোমাদের ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি মানে আমাদের
কাইন্ড অফ বুক চিরে আমরা যখন হার্টের মানে রোগ সারাবো বা হার্টের অপারেশন করবো তখন সেটাকে হচ্ছে আমাদের ওপেন হার্ট সার্জারি বলে, ঠিক আছে। এখন ওপেন হার্ট সার্জারি হচ্ছে টাইপ জানা লাগবে। টাইপ হচ্ছে তোমাদের আজমল স্যার আর মাজেদা ম্যামের বই অনুযায়ী বিভিন্ন ধরনের। আজমল স্যারের বই হচ্ছে 3টা আছে, অন পাম্প, অফ পাম্প, মিনিমাল, আর মাজেদা ম্যামের বই কিন্তু আরেকটা আছে, ঠিক আছে। এখন অন পাম্প না মানে কি, তোমার যে নিজস্ব হার্ট সেটা হচ্ছে বিট করবে না, সেটাকে হচ্ছে তোমার ওষুধ প্রয়োগ করে সেটাকে স্টপ রাখবে এবং একটা কৃত্রিমভাবে যে হার্ট লাং মেশিন আছে বা যেটাকে হৃৎফুসফুস মেশিন আছে সেটা ইউজ করে তোমার পর্যাপ্ত যে রক্তের চাহিদা শরীরে সেটা হচ্ছে মানে মেনটেন করা হয়। এখন অফ পাম্প সার্জারি কী জিনিস? অফ পাম্প হচ্ছে তোমার এই মেশিনটা ইউজ করা হবে না, এই মেশিনটা ইউজ না করে তোমার নিজস্ব যে হার্ট আছে সেটাই হচ্ছে বিট করবে, মানে সেখানে তোমার হার্টটাকে স্টপ করানো হয় না কোনো ওষুধ প্রয়োগের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অন পাম্প সার্জারি, তারপর হচ্ছে তোমার অফ পাম্প সার্জারি, ঠিক আছে। এবার আসা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস মানে এই যে একটু আগে বললাম না যে তোমার যে ধমনী আছে বা তোমার যে আর্টারি আছে সেখানে তোমার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমালো, এখন তোমার প্লাকটা যদি টোটাল রক্তনালীকে ব্লক করে দেয় তাহলে এটা তো তোমার কোনোভাবে রক্তটা যাইতে পারছে না, তখন কি হবে, এইখান থেকে তোমার এই জায়গায় হচ্ছে একটা বাইপাস রাস্তা তৈরি করে দিবে যেন তোমার এইখান থেকে রক্ত এইখানে চলে যায়, তাহলে মাঝখানে ব্লকটা সে পাচ্ছেই না। এটাই হচ্ছে তোমার করোনারি বাইপাস সার্জারি। নর্মালি কি করা হয়, এই যে আমাদের স্যাফেনাস, আমাদের পায়ে হচ্ছে একটা ভেইন আছে যেটাকে হচ্ছে স্যাফেনাস ভেইন বলে, এই স্যাফেনাস ভেইনটা হচ্ছে আমার অনেক বড় হয়, তারপরে অনেকটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে ধমনীগুলো আছে সেটার ন্যায় হয়। তাহলে এই স্যাফেনাস ভেইন থেকে আমার কিছু পোর্শন কেটে এনে নর্মালি এখানে হচ্ছে জোড়া দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা এই যে জোড়া লাগাচ্ছে এটাই হচ্ছে গ্রাফট, ঠিক আছে। যেহেতু আমি একটা বাইপাস রাস্তা তৈরি করে দিচ্ছি এই জন্য এটাকে বলা হয় হচ্ছে করোনারি বাইপাস সার্জারি বা যেটাকে হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, ঠিক আছে। এখন এনজিওপ্লাস্টি কি, ধরো এই যে আমার লুমেন হচ্ছে বন্ধ হয়ে গেছে বা লুমেন হচ্ছে আংশিক বন্ধ হয়েছে, কিছু পরিমাণ আমার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হলো, এখন কি হবে, এটার মধ্য দিয়ে আমার হচ্ছে বা আমার ধমনীর মধ্য দিয়ে আমার যন্ত্রটা প্রবেশ করানো হবে, তারপর ওখানে বেলুন ফুলানো বলো বা হচ্ছে আমার লেজার বলো, এগুলোর মাধ্যমে আমার এই প্লাকটাকে হচ্ছে গলায় দিবে, ঠিক আছে। অনেক সময় এই প্লাকটা গলায় দিয়ে এখানে হচ্ছে আমরা একটা স্টেন্থ রেখে আসি যেটাকে তোমরা নর্মাল ভাষায় যে রিং পরানো বলে থাকো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে 4 ধরনের। অ্যাঞ্জিও মানে হচ্ছে ভেসেল, প্লাস্টি মানে হচ্ছে তোমার এই যে পুনর্নির্মাণ করা, ঠিক আছে। তাহলে তোমার অ্যাঞ্জিওপ্লাস্টি 4 ধরনের, বেলুন, লেজার, অ্যাথেরেক্টমি আর হচ্ছে করোনারি স্টেন্টেনিং, ঠিক আছে, যেটা আমরা হচ্ছে বর্তমানে করে থাকি। এই বর্তমানে যেটা করে থাকি সেটাকেই হচ্ছে আমরা রিং পরানো বলি। এটা সমগ্র যে তোমার প্রক্রিয়া সেটা হচ্ছে 30 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এখন হার্ট অ্যাটাক আর স্ট্রোকের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। হার্ট অ্যাটাক কী জিনিস বলে ফেলছি, স্ট্রোক কী জিনিস, স্ট্রোকও হচ্ছে সিমিলার কাইন্ড অফ হার্ট অ্যাটাক। তোমার যদি হার্টের যে ধমনী সেটা যদি তোমার ব্লক হয়ে যায় তাহলে তোমার হার্ট অ্যাটাক হচ্ছে। সিমিলারলি আমাদের ব্রেইনেরও তো কিছু ধমনী আছে যেগুলো হচ্ছে আমার ব্রেইনে ব্লাডটাকে সাপ্লাই দিচ্ছে, কোনো কারণে যদি সে ব্রেইনের ধমনীগুলো ব্লক হয়ে যায়, আমার অ্যাডুকুয়েট পরিমাণে যে ব্লাড সেটা আমার ব্রেইনে পৌঁছাতে পারছে না, তখন আমার হচ্ছে ব্রেইনের টিস্যুগুলো ড্যামেজ হবে, তখন যে আমার মানে কন্ডিশনটা ডেভেলপ করবে সেটাকে হচ্ছে স্ট্রোক বলছে, ঠিক আছে। আমি অনেক ফাস্ট গেছি, ফাস্ট না গেলে আসলে আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারতাম না। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে না খারাপ লেগেছে যে কোনো ধরনের ফিডব্যাক কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আশা করছি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমার সাথে তোমার এই পুরো মেডিকেল জার্নিটা কন্টিনিউ করার জন্য এখনই তোমাদেরকে কোর্সে এনরোল হয়ে যেতে হবে, ঠিক আছে। কোর্স ফি আমরা খুবই সামান্য রেখেছি, আমাদের ফুল যে মেডিকেল অ্যাডমিশনের কোর্স সেটা মাত্র 2000 টাকা এবং আমাদের যে জিকে ইংলিশ কোর্স সেটা শুধুমাত্র 1000 টাকা, এবং তোমরা যদি আমাদের সাথে শুধুমাত্র এক্সাম দিতে চাও সেটার কোর্স ফি হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। তাহলে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।